আমার সুপ্রফুল। পর্ব 11 থেকে অন্তিম। ফাহমিদা ফারিহা ফরিন। পরদিন সকালে সবাই নাস্তা করতে বসেছে একসাথে। খাওয়ার মাঝে শামীম আহমেদ মমতা আহমেদকে বলেন, মমতা সজীবরা কখন আসবে? আজ সন্ধ্যাতেই এসে পৌঁছানোর কথা। আচ্ছা, তবে আজ আমরা দ্রুত অফিস থেকে চলে আসব। আচ্ছা। সকলে আস্তে ধীরে খাওয়া শেষ করলে সাইদ তার ব্যাগ আনতে তার ঘরে যায়। সুব্রতাও তার পিছু পিছু যায়। ঘরে গিয়ে ব্যাগ নিয়ে সাইদ দেখে সুব্রতা তার পিছে দাঁড়িয়ে আছে, মুখে আলতো হাসি। সাইদ তাকে দেখে মুচকি হেসে তার কপালে ভালোবাসার পরশ এঁকে দেয় আর বলে, আসছি, সাবধানে থাকবি, আর ছুটি আছে বলে পড়াশোনা বন্ধ দিয়ে বসে থাকিস না, একটু পড়তে বসেস। স্যারের তোর সামনে পরীক্ষা, ওর পড়াশোনার খোঁজ খবর নিস আর সাহায্য করিস। আচ্ছা, তুমি সাবধানে গিয়ে আবার সাবধানে ফিরে এসো। তার কথায় আবার সাইদ হালকা হাসে, বলে, মিস করবি আমায়? না করার কথা ছিল, করার কোথাও তো কখনো বলিস নাই। কিছু কথা না বলায় থাক। বেশ, আপনার যেমন ইচ্ছা, থাকেন তবে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। সাইদ চলে যায়। সুব্রতা কিছুক্ষণ বিশ্রাম করে পড়তে বসে। বিকালে সাইর ও বাড়ির 3 কর্তা বাড়ি ফিরেছে মাত্র। সাইর সুব্রতাকে নিচে দেখতে না পেয়ে সোজা নিজের ঘরে চলে যায়। গিয়ে দেখে সুব্রতা বইপত্র গুছাচ্ছে। তাকে আসতে দেখে আলতো হাসে, যার ফলে গালের একপাশে হালকা টোল পড়ে। তা দেখে সাইর বিড়বিড় করে বলে, এই মেয়ে তো দেখি আমাকে কন্ট্রোলে থাকতে দিবে না। এত মায়া কেন থাকা লাগবে চেহারায়? তাকে বিড়বিড় করতে দেখে সুব্রতা বলে, কি বিড়বিড় করছো? না কিছু না, ফ্রেশ হয়ে আসি আগে, দাঁড়া। আচ্ছা, যাও। সাইর ফ্রেশ হতে চলে যায়। এর মধ্যে রাহা কল দেয় সুব্রতাকে। বলে, আসসালামু আলাইকুম। ও আলাইকুমুসসালাম। দোস্ত, তোদের ডাইনিং এ বসে আছি, জলদি ঘর থেকে বাহির হয়ে আয়। তো নিচে বসে কল করছিস কেন? ঘরে চলে আসলেই পারিস। এখন তো তুই সিঙ্গেল না যে যখন তখন এসে ঘরে ঢুকে যাব, ভাইও আছে তাই আর ঘরে গেলাম না, কল দিলাম। এখন জলদি আয়, তো কতকাল তোরে দেখি না। আসছি, বলে সে নিচে চলে যায়। সাইর ফ্রেশ হয়ে এসে সুব্রতাকে দেখতে না পেয়ে নিচে চলে আসে। ডাইনিং এ আসলে রাহাকে সোফায় বসে সুব্রতার সাথে গল্প করতে দেখে। রাহা তাকে দেখে সালাম দিলে সে সালামের উত্তর দেয়। রাহা বলে, ভাইয়া আমি কিন্তু শুভ্রকে ভাবি মানছি না যতক্ষণ তোমার থেকে ট্রিট না পাচ্ছি। তবে তো আমিও তোকে আমার ভাবি মানছি না যতক্ষণ তোর বরের থেকে ট্রিট না পাচ্ছি। সেটা তো বিয়ের পর, তাই না? তোমাদের তো বিয়ে করা শেষ। আমাকে তো দাওয়াত দিলা না। আমি তো দাওয়াত দিব। তুই তোর দাওয়াত পেয়ে যাবি, মন খারাপ করিস না বোন। তোমার মতো ভাই থাকতে মন খারাপ আমার থেকে দূরত্ব বজায় রেখেই চলে, বুঝলা? বুঝলাম। খেয়েছিস কিছু? খাচ্ছি তো। আসার সাথে সাথেই তো মামুনিরা একগাদা খাবারের সামনে বসিয়ে দিয়ে বলল, অনেকদিন পর আসলি, সব খেয়ে উঠবি। এখন ওসব খেয়ে আমার পেট ফুলে ঢোল হয়ে গেছে। তার কথা শুনে পাশ থেকে শুভ বলল, তাও তো তুই পাটকাঠি রয়ে গেলি রে। তার কথায় রাহা ফুঁসে ওঠে। তবে সাইর থাকায় তার কিছু বলতে হয় না। সাইর শুভর কান মুলে বলে, জনাব আপনার না সামনে ফাইনাল পরীক্ষা, পড়তে না বসে মেয়েটাকে জ্বালাচ্ছেন কেন শুনি? এই ভাই, কান ছাড়ো। ভুলে যেও না সম্পর্কে আমি তোমার বউয়ের বড় ভাই। সম্মান দিয়ে কথা বলো। জি জি বড় ভাই, আমার জুতোটা এনে দেন, আপনারে সম্মানের সহিত সম্মান জানাই। তার কথায় শুভ কান ছাড়াতে ছাড়াতে বলে, না ভাই থাক, আমি আবার মানুষ ভালো, ছোটদের অনেক স্নেহ করি, তাদের কষ্ট দেখতে পারি না। আপনার কষ্ট করে আমাকে সম্মান জানাতে হবে না, তাই না? ছাড়ো, যাই পড়তে বসি। বলেই সাইরের থেকে নিজের কান ছাড়িয়ে সেখানে থেকে কেটে পড়ে। বাকিরা আরো বেশ কিছুক্ষণ গল্প করে। রাহা সন্ধ্যার দিকে চলে যায়। রাহাকে ছোট থেকেই আহমেদ ভিলার সবাই ভীষণ ভালোবাসে। একক পরিবারে থাকায় মেয়েটাও তাদের বেশ আপন মনে করে। বিশেষ করে সাইরের সাথে তার সম্পর্ক আপন ভাই বোনের মতো। রাহা যাওয়ার পর শামীম আহমেদ মমতা আহমেদকে জিজ্ঞেস করেন, কি গো, ওরা কখন আসবে? কল করেছিল, বলল বাস থেকে নামলো মাত্র, আর 15-20 মিনিটের মধ্যে চলে আসবে। রান্না শেষ তোমাদের? প্রায় শেষের পথে। আচ্ছা তাহলে শেষ করো। গেস্ট রুম পরিষ্কার করানো হয়েছে? হ্যাঁ, আজ দুপুরে মর্জিনা আপা এসে পরিষ্কার করে দিয়ে গেছে। আচ্ছা। কথা শেষ করে মমতা আহমেদ আবার রান্নাঘরে চলে যান। কিছুক্ষণের মধ্যেই দুটো ছেলে আহমেদ ভিলার সদর দরজায় এসে পৌঁছায়। শামীম আহমেদ ও শরীফ আহমেদ তাদের ভেতরে নিয়ে আসেন। সায়ের, শুভ ও সাবিত সজীবের সাথে কোলাকুলি করে। সজীব তার বন্ধুর সাথে সকলের পরিচয় করিয়ে দেয়। এই হলো আমার বন্ধু সুমন। কলেজ লাইফ থেকেই আমার সাথে বন্ধুত্ব।
সুমনের সাথেও সকলের পরিচয় করায়। তবে সাইর আর সুব্রতার বিয়ে নিয়ে কিছু না জানায় সুব্রতাকে বাড়ির মেয়ে বলে পরিচয় করায়। সুব্রতাকে দেখেই সুমন এক দফা ক্রাশ খায়। সকলের সাথে পরিচিত হয়ে গেলে তাদের ফ্রেশ হতে গেস্ট রুমে পাঠানো হয়। এদিকে বাড়ির সবাই মমতা আহমেদকে বলেন, সুব্রতা সাইরের বিয়ের বিষয়ে সাইরের নানা বাড়ির লোকজনকে জানাওনি। জানিয়েছি, তবে সজীব তো বাড়ি ছিল না, হয়তো ওকে কেউ জানায়নি। আচ্ছা, ওকে জানিয়ে দিও। একবার কি কাণ্ড হলো তা তো দেখলাই। আবার অমন কিছু হোক তা আমরা চাই না। তিনি সম্মতি দিলে আবার যে যার কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পরে তারা ফ্রেশ হয়ে আসলে সকলকে একসাথে খেতে দেওয়া হয়। খাওয়ার মাঝেও বেশ কয়েকবার সুমন সুব্রতার দিকে তাকিয়েছে। তা আর কেউ খেয়াল না করলেও সাইর খেয়াল করে। তার বেশ রাগ উঠে, তবে বাড়ির মেহমানকে অসম্মান করার শিক্ষা তাদের পরিবারে দেওয়া হয়নি বিধায় সে চুপ থাকে। খাওয়া দাওয়া শেষে যে যার ঘরে শুতে চলে যায়। সাইর আর সুব্রতা ঘরে এসে নামাজ পড়ে বিছানায় বসে। সাইর সুব্রতাকে টেনে নিজের কোলে বসিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরে তার কাঁধে থুতনি ঠেকায় আর বলে, শোন হুম, ওই সুমন ছেলেটার থেকে দূরে থাকবি। ওর হাবভাব আমার কাছে ভালো লাগছে না। আচ্ছা। তার উত্তর শুনে সাইর তার গালে আলতো করে একটা চুমু দিয়ে বলে, এখন চল ঘুমাই, আমার ভীষণ ঘুম পাচ্ছে। সুব্রতা সম্মতি দিয়ে তার কোল থেকে উঠে গিয়ে ঘরের লাইট অফ করে এসে শুয়ে পড়ে। সাইর তাকে জড়িয়ে ধরলে দুজনে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। পরদিন ফজরের নামাজ আদায় করে সাইর ও সুব্রতা আর ঘুমায় না। সাইর সুব্রতাকে বলে, বউ। এই সম্বোধনটা সুব্রতার বেশ পছন্দের। বিয়ের পর এই কিছু দিনে বেশ কয়েকবার সাইর তাকে এভাবে ডেকেছে। এই ডাকটি যেন প্রতিবারই তার কাছে নতুন লাগে। কেমন যেন মহাচ্ছন্ন হয়ে যায় এই সম্বোধনটা শুনে। সে প্রত্যুত্তর করে, হুম, চলো বাইরে থেকে হেঁটে আসি। আচ্ছা দাঁড়াও, চেঞ্জ করে আসি। ওকে। সুব্রতা চেঞ্জ করে আসলে তারা বাইরে হাঁটতে বের হয়। হাঁটতে হাঁটতেই সাইর সুব্রতার ডান হাত নিজের বাম হাতের মুঠোয় পুরে নেয় আর বলতে শুরু করে, জানো বউ, আমার অনেক ইচ্ছা ছিল বিয়ের পর বউকে নিয়ে সকালবেলার স্নিগ্ধ পরিবেশে হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে হাঁটার। আজ আমার স্বপ্ন পূরণ হলো। বাহ, ভীষণ সুন্দর স্বপ্ন তো। তা আর কি কি স্বপ্ন আছে তোমার? এই যেমন ধরো, একসাথে বৃষ্টি বিলাস করা, একসাথে সূর্যোদয়ের দেখা, গোধূলি বেলায় একসাথে নদীর তীরে বসে মুহূর্তটা উপভোগ করা, নিজ হাতে বউকে মাঝে মধ্যে খাওয়ায় দেওয়া, বউকে শখ করে মাঝে মধ্যে নিজের শাড়ি পরিয়ে দেওয়া, আরো অনেক স্বপ্ন আছে। তোমার স্বপ্নগুলো অনেক সুন্দর। কথাটি শুনে সাইর সুব্রতার চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, তুমি কি আমার স্বপ্নগুলো পূরণে আমার সঙ্গিনী হবে? এমন মনোমুগ্ধকর প্রস্তাবে কি কেউ রাজি না হয়ে পারে? সুব্রতাও পারল না। সাইরের হাতে থাকা হাতটি আরো শক্ত করে ধরে তার চোখে চোখ রেখে বলে, ইনশা আল্লাহ হব। তার উত্তরে সাইর একটা মুচকি হাসি উপহার দেয়। তারপর সুব্রতাকে জিজ্ঞেস করে, তোমার কোনো স্বপ্ন নাই? তার প্রশ্নে সুব্রতা ভাবার ভঙ্গিমা করে বলে, আছে তো। আমাকে কি বলা যাবে? সুব্রতা মুচকি হেসে বলে, অবশ্যই। তারপর একে একে বলতে শুরু করে, যেমন ধরো, আমি আমার স্বামীর সাথে অনেক ঘুরতে চাই, আমার স্বামীর বন্ধু হতে চাই যেন সে সব কিছু আমার সাথে শেয়ার করতে পারে, তাকে ভীষণ ভালোবাসতে চাই আর এও চাই সেও আমাকে অনেক ভালোবাসুক, তাকে তার পছন্দের খাবার রান্না করে খাওয়িয়ে মাঝে মধ্যে সারপ্রাইজ দিতে চাই, তার সাথে অনেক মিষ্টি মধুর স্মৃতি তৈরি করতে চাই, পরিশেষে তার সকল ইচ্ছা সকল স্বপ্ন পূরণ করতে চাই। তার ইচ্ছাগুলোর কথা শুনে সাইর আরো একবার তার সুপ্রফুল্লের প্রেমে পড়ে যায়। সে বলে, বেশ তো, তবে কি আমাকে তোমার স্বপ্নগুলো পূরণের সঙ্গী করবে? তার কথায় সুব্রতা মুচকি হাসে। আজ যেন সে তার স্বামীর মাঝে এক প্রেমিক সত্তা আবিষ্কার করল। ভীষণ ভালো লাগে সুব্রতার, মনে চাই ওই নীল আকাশে মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াতে। সে মনে মনে বলে, ঈশ্বর, পবিত্র সম্পর্ক এত সুন্দর কেন? সাইর সুব্রতার উত্তরের প্রতীক্ষা করছে। সুব্রতা জবাব দেয়, কেন নয়? তাদের এমন প্রেমালাপের মাঝেই তারা বাড়ি ফিরে আসে। স্বামী স্ত্রীর সম্পর্ক তো এমনই হওয়া উচিত, যেখানে তারা একে অপরের ইচ্ছা ও স্বপ্নগুলোর মর্যাদা দিবে, একে অপরের স্বপ্ন পূরণের সাথী হবে। তাই নয় কি? তারা ফিরতে ফিরতে 8টা বেজে যায়। তাদের দুজনের কাছেই এই সকালটি স্মৃতির পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকার মতো। চিরকাল মনে থাকবে এই সকালের সুন্দর মুহূর্তগুলো। তাদের বাইরে থেকে আসতে দেখে মমতা আহমেদ বলেন, কিরে, এত সকালে দুজন কোথায় গিয়েছিলি? তার জবাবে সাইর বলে, ওই আর কি, একটু হাঁটতে বের হয়েছিলাম। আচ্ছা যা, দুজনে ফ্রেশ হয়ে খেতে আয়। তারা দুজন সম্মতি দিয়ে ঘরের দিকে চলে যায়। এদিকে তাদের একসাথে বাইরে থেকে আসতে দেখে সুমন রেগে মনে মনে বলতে থাকে,
চাচাতো ভাই বোনের এত কি একসাথে? যখনই দেখছি একসাথে চিপকে থাকছে। এই মেয়েকে আমার ভালো লেগেছে, একে আমি বিয়ে করব। এদের এত চিপকা চিপকি দেখতে একদমই ভালো লাগছে না। ধুরর, এসব ভাবতে থাকে ও রাগে ফুঁসতে থাকে। তাকে এভাবে সাইর আর সুব্রতার যাওয়ার দিকে রেগে তাকিয়ে থাকতে দেখে শুভর সন্দেহ হয়। তাই সে তাকে উদ্দেশ্য করে বলে, কি সুমন ভাই, খাবার ভালো হয়নি? তার কথায় সুমনের খেয়াল হয় আশেপাশে অন্যরা আছে। তাই সে নিজেকে স্বাভাবিক করে নেয় দ্রুত। তারপর বলে, অনেক সুস্বাদু হয়েছে ভাই। তো খাচ্ছেন না যে? কই, খাচ্ছি তো। আপনিও খান। হুম। শুভর মনে কেমন যেন লাগে সুমনের ব্যবহার। সে মনে মনে বলে, ভাইয়ের সাথে কথা বলা লাগবে এই বিষয়ে। ছেলেটার হাবভাব সুবিধার ঠেকেছে না। তারা খাওয়ার মাঝেই সেখানে সাইর ও সুব্রতা আসে। সুব্রতা সুমনের থেকে বেশ দূরে দূরেই থাকছে। সাইর খেয়াল করে আজও সুমন সুব্রতাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। তা দেখে সুব্রতাকে দ্রুত খাওয়া শেষ করে সারার সাথে ঘরে গিয়ে তাকে পড়া দেখিয়ে দিতে বলে। তার এমন কথায় সুমন মনে মনে বিরক্ত হয়ে বলে, এই ছেলেটা এমন কেন? চাচাতো বোনের উপর এত কিসের অধিকার? অবশ্য সজীব বলছিল এদের নাকি সব ভাই বোনের মধ্যে অনেক ভালোবাসা। তাই বলে আমার ভালোবাসায় বাগড়া দিতেছে কেন? বলে নিজের মনেই বিরক্তি প্রকাশ করে। সাইরের কথা শুনে সুব্রতা দ্রুত খাওয়া শেষ করে ঘরে চলে যায়। এতে করে সুমনের রাগ হয়। সে মনে মনে বলতে থাকে, খাওয়ার সময়টাই তো একটু দেখতে পাচ্ছিলাম, তাও এই ভাইয়ের সহ্য হলো না। ধুরর। সকলে নিজেদের খাওয়া শেষ করে আস্তে ধীরে সাইর খাওয়া দাওয়া শেষে নিজের ঘরে চলে যায়। ঘরে এসে সুব্রতাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে ওর কপালে চুমু এঁকে দিয়ে ঘর থেকে বের হয়। দরজা দিয়ে বের হতেই দেখল শুভ তার ঘরের দিকেই আসছে। শুভ তার সামনে এসে বলে, ভাই, গুরুত্বপূর্ণ কথা আছে, ভেতরে চলো। বলে আবার সাইরকে তার ঘরে নিয়ে এসে দরজা সাগিয়ে দেয়। সুব্রতা তার ভাইসহ স্বামীকে আবার ঘরে আসতে দেখে প্রশ্ন করে, কি ব্যাপার, আবার আসতা যে? তার কথায় শুভ বলে, কথা আছে, দ্রুত বল, দেরি হয়ে যাবে আমার। ওই সুমন ছেলেটার হাবভাব আমার কাছে ভালো ঠেকেছে না। আমার কাছেও। তোমরা যখন সকালে নিচ থেকে আসছিলা কেমন যেন রাগী রাগী ভাব নিয়ে তোমাদের দিকে তাকিয়েছিল। আমি বেশ কিছুবার দেখেছি শুভ্র দিকে আর চোখে তাকাতে। হ্যাঁ, আমিও তাই বলতে চাচ্ছিলাম। একে আমার একদম সুবিধার মনে হচ্ছে না। সজীব ভাই কি জানে না তোমাদের বিয়ের কথা? তার বন্ধুকে বলেনি? ও মনে হয় জানে না। আজকে অফিস থেকে এসে এর ব্যবস্থা করছি। হুম। আরও কিছু কথা বলে এবং সুব্রতাকে সাবধানে থাকতে বলে শুভ চলে যায়। সাইর অফিসে যাওয়ার আগে সুব্রতাকে বলে, সাবধানে থেকো, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেও না। আচ্ছা। সাইর চলে যেতে নিলে সুব্রতা পিছু ডেকে জিজ্ঞেস করে, শুনো। হুম। হুট করে সকাল থেকে তুমি করে সম্বোধন করছো যে? সাইর মুচকি হেসে বলে, বউয়ের আবদার বলে কথা। এই বলেই সে ঘর থেকে বের হয়ে যায়। এদিকে সুব্রতা ভাবতে থাকে সে কখন এমন আবদার করলো। হঠাৎ মনে পড়ে নুরির বিয়ের দিনের কথা, যেদিন সে সাইরকে বলেছিল বউকে তুমি করে বলতে হয়। এসব মনে করে সে আপন মনে হাসতে থাকে। আজ তার ভীষণ আনন্দের দিন। তার সাম্রাজ তার জন্য আজকের দিনটা স্মরণীয় করে দিয়েছে, সকাল থেকে মিষ্টি মিষ্টি মুহূর্ত তাকে উপহার দিয়ে। সুব্রতা সারাদিন ঘর থেকে বের হয়নি। দুপুরের খাবারটাও সারা সে ঘরেই খেয়েছে। সারাদিন নিজের পড়া, সারাকে পড়া বুঝিয়ে দেওয়া, এসবের মাঝেই কেটেছে। আবার সাইর অফিস থেকে 3বার কল দিয়ে কথাবার্তা বলেছে। রাহার সাথেও একবার কথা হয়েছে। পরশু সেও তার পরিবার সুব্রতাদের বাড়ি আসবে বলে জানিয়েছে। বিকালবেলা হঠাৎ মিথিলা আহমেদ তাকে ডেকে পাঠান। বাড়িতে এখন বাড়ির গিন্নিরা আর সাইর বাদে বাকি বাচ্চারা ছাড়া আর কেউ নাই। সাইর ও কর্তাগণ অফিসে, সাজিদ আহমেদ তার বয়সী কিছু বন্ধুদের সাথে বিকেল করে হাঁটতে বের হন। আজও তাই গেছেন। সজীব আর সুমন তাদের পরীক্ষা দিতে গেছে। কিছু সময়ের মধ্যেই চলে আসবে হয়তো। মায়ের ডাকে সুব্রতা সারাকে নিয়ে নিচে আসে। তাকে দেখে মিথিলা আহমেদ বলেন, শোন মা, তোর ছোট আম্মুর এক বোন ছিল না? মিরপুর বাসা। হুম। তার কি হলো? ওই আবার অ্যাক্সিডেন্ট হয়েছে। হাসপাতালের ভর্তি। তো আমরা 3জন ওখানে যাচ্ছি। তোর আব্বুদেরও আসতে বলেছি। তারা সাইরকে বাসায় পাঠিয়ে ওখানে যাবে বলল। তোরা সাবধানে থাকিস। আর সজীব আর ওর বন্ধু হয়তো চলে আসবে। ওরা আসলে একটু খেতে দিস কেমন? আচ্ছা। তোমরা সাবধানে যেও। আচ্ছা থাক তবে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। তারা চলে গেলে সুব্রতা দুশ্চিন্তায় পড়ে যায়। সাইর তাকে ওই ছেলের থেকে দূরে থাকতে বলেছে আর তার মা আবার ওই ছেলেকেই খাইতে দিতে বলে গেল। ও আল্লাহ বাঁচাও।
সে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবার মধ্যেই কলিং বেল বেজে ওঠে। শুভ তখন সিঁড়ি বেয়ে নিচে নামছিল। তাকে দেখে সুব্রতা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সব কথা শুভকে জানালে শুভ বলে, খাইতে দেওয়ার সময় হলে দেখা যাবে, এখন তোরা ঘরে যা, আমি দেখছি কে আসলো। আচ্ছা, বলে সে সাইরের ঘরের দিকে চলে যায়। শুভ দরজা খুলে দেখে সজীব আর সুমন এসেছে। তারা ভেতরে আসলে শুভ দরজা লাগিয়ে নিজেও চলে আসে। সারা সুমন আর সজীবকে আসতে দেখে সুব্রতার কাছে গিয়ে জানিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে মমতা আহমেদ কল করেন। কল রিসিভ করলে তিনি বলেন, আসসালামু আলাইকুম মা। ও আলাইকুমুসসালাম। সজীব ওরা এসেছে? হ্যাঁ, বড় আম্মু। একটু কষ্ট করে ওদের খেতে দিয়ে দিবি মা, পরীক্ষা দিয়ে আসলো তো, দুজনেই হয়তো ক্লান্ত, অল্প খেয়ে তাহলে বিশ্রাম নিতে পারবে। এখানে কষ্টের কি আছে বড় আম্মু, তুমি চিন্তা করো না, আমি আর সারা গিয়ে খেতে দিচ্ছি। আচ্ছা মা, আমরা দ্রুত চলে আসব। থাক কেমন? আচ্ছা, আল্লাহ হাফিজ। কথা শেষে সে কি করবে বুঝতে পারে না। যেহেতু শুভ নিচে আছে তাই সে সারাকে নিয়ে নিচে যায়। নিচে গিয়ে শুভকে ডেকে সব কিছু জানায়। শুভ বলে, তুই খাবার গরম করে দে শুধু, আমি খেতে দিচ্ছি। সুব্রতা সম্মতি জানিয়ে খাবার গরম করতে চলে যায়। খাবার গরম করে দিয়ে সুব্রতা ঘরে চলে যাবে এমন সময় শুভর ফোনে তার এক বন্ধুর কল আসে। সে কল রিসিভ করলে ওপাশ থেকে বলে, দোস্ত মারুফ ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, ইমিডিয়েট রক্ত দেওয়া লাগবে। ব্লাড ব্যাংকে ও রক্ত পাইলাম না, তোর তো রক্ত, একটু এসে রক্ত দিয়ে যাবি। কোন হাসপাতালের আছিস? সিটি হাসপাতালের। আচ্ছা থাক, আমি আসছি। ধন্যবাদ দোস্ত, চিরকৃতজ্ঞ থাকবো। আরে ধুর শালা, একদিন তুইও আমার বোনকে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচিয়েছিলি, ধরে নে তোর ওই ঋণী আজকে শোধ করব। আমি আসছি, আল্লাহ হাফিজ। ক্লাস 4-এ থাকতে একবার স্কুল যাওয়ার সময় সুব্রতার রাস্তা পার হচ্ছিল। ঠিক তখনই রাস্তা দিয়ে দ্রুত বেগে একটা প্রাইভেট কার আসছিল। সুব্রতা না দেখেই রাস্তা পার হতে নিলে শুভর এই বন্ধু তা খেয়াল করে দ্রুত এসে তাকে সরিয়ে নেই। হঠাৎ এমন হওয়ায় সুব্রতা অনেক ভয় পেয়ে যায়। পরে শুভ সব জানতে পারলে তার বন্ধুকে ধন্যবাদ জানায় তার বোনের প্রাণ বাঁচানোর জন্য। তারপর থেকে সুব্রতা বা বাড়ির অন্য কোনো বাচ্চাকে কোথাও একা যেতে দেওয়া হয়নি। বড়রা কেউ না কেউ সাথে থাকতো বাইরে যেতে হলে। শুভ কল কেটে চিন্তায় পড়ে যায়। একদিকে বোনের সেফটি, অন্যদিকে একজনের প্রাণ। সে সাইরকে বেশ কয়েকবার কল দিলে সাইরের ফোন বন্ধ পায়। সে ভাবে হয়তো রাস্তায় আছে। সে সাবিতকে ডেকে সজীবদের খেতে দিতে বলে ও সুব্রতাকে সাবধানে থাকতে বলে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সজীবদের খাওয়া দাওয়া শেষে সুমনকে নিয়ে সে সোফায় গিয়ে বসে। ছেলেটা প্রথম দেখায় সারার প্রেমে পড়ে গেছে। মেয়েটা ভারী মিষ্টি। সে ঠিক করেছে এইবার বাসায় গিয়ে তার বাবা মাকে সারার জন্য তার বিয়ের প্রস্তাব পাঠাতে বলবে। হয়তো তার অপেক্ষা করা লাগবে, তবে ভালোবাসার মানুষকে আপন করে পাওয়ার অপেক্ষাও মিষ্টি বলে মনে হয় তার কাছে। অন্যদিকে সুব্রতার বেশ পিপাসা পায়। জগ খালি দেখে সে নিচে পানি আনতে যায়। তাকে ডাইনিংয়ের দিকে যেতে দেখে সুমনু সজীবকে পানি পিপাসার কথা বলে ডাইনিংয়ে চলে যায়। তাকে ডাইনিংয়ে দেখে সুব্রতা দ্রুত জগে পানি নিতে থাকে। পানি নেওয়া হলে সে সেখানে থেকে যেতে নিলে সুমন পাশে থেকে বলে ওঠে, হাই, আমি সুমন। সুব্রতা কোনো উত্তর না করে চলে যেতে নিলে সে আবার তার পথ আটকে বলে, কথা বলছো না কেন? তুমি কি লজ্জা পাচ্ছ? তার কথা শুনে সুব্রতা মনে মনে বলে, আরে ভাই, তোর লজ্জার গুষ্টি বেচি। ভাই, পথ ছেড়ে দে, আমার জামাই দেখলে হয়তো আমাকে কাছে চিবিয়ে খাবে। আল্লাহ, এই কোন মুসিবতে ফেললা। সুব্রতাকে কোনো কথা না বলতে দেখে সে আবার বলে, আরে লজ্জা পেও না, সজীব তো তোমার বড় ভাই হয়, আর আমি তার বন্ধু। ভাইয়ের বন্ধুর থেকে এত লজ্জা পেতে হবে না। এবার সুব্রতার বিরক্তি আরো বেড়ে যায়। সে বলে, জি না ভাইয়া, আমি একদম লজ্জা পাচ্ছি না। তবে কোনো পর পুরুষের সাথে কথা বলতে আমি কিংবা আমার স্বামী কেউই পছন্দ করি না। আপনি আমার বড় ভাইয়ের বন্ধু হিসেবে আমার বড় ভাই হন। তবুও আপনি পর পুরুষ, তাই আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক নই। অতিথি হিসেবে এসেছেন থাকেন, তবে আমার প্রতি এত ইন্টারেস্ট আমি পছন্দ করছি না। এবার পথ ছাড়ুন। তার এসব কথা শুনে সুমন বাক্রুদ্ধ বনে যায়। সে ভাবতে থাকে, সুব্রতা বিবাহিত, কই সজীব তো বলেনি এদের মধ্যে কেউ বিবাহিত। এসব ভেবে সে আবার ভাবতে থাকে, হয়তো পরপুরুষের সাথে কথা বলবে না বলে মিথ্যা বলল। সে বিবাহিত হলে তো সজীব বলতো আমায়। এই পরিবারকে বিয়ের কথা বলতে হবে। মেয়ে তো মাশাআল্লাহ। অন্যদিকে সুব্রতা বের হতে নিতেই দেখে সাইর দূরে দাঁড়িয়ে আছে। রেগে আছে কিনা বোঝা গেল না। তাকে বেরোতে দেখেই সে ঘরের দিকে চলে গেল।
তাকে ওইভাবে যেতে দেখে সুব্রতা মনে মনে ভাবে, ইন্নালিল্লাহ, ও কি কোনো কথা শুনেছে নাকি শুধু ওই ছেলের সাথে কথা বলতে দেখেছে? শুনে থাকলেও কি, আমাকে তো ওর আশেপাশে যেতেই নিষেধ করেছিল। অনেক রেগে আছে হয়তো। এখন কি হবে? ওর রাগ ভাঙাবো কিভাবে? আল্লাহ, এই কোন বিপাকে পড়লাম। এসব বিড়বিড় করতে করতে সে ঘরের দিকে যেতে থাকে। সুব্রতা ঘরে আসলে দেখে সাইর গেঞ্জি আর ট্রাউজার নিয়ে ফ্রেশ হতে যাচ্ছে। তাকে ঘরে আসতে দেখেও কোনো কথা না বলে সে ওয়াশরুমে ঢুকে যায়। সুব্রতা ভাবে সে বের হলে কথা বলবে। কিছুক্ষণ পর সাইর ফ্রেশ হয়ে আসলে সুব্রতা তার সাথে কথা বলতে গেলে সে এমন ভান করে যেন সে ছাড়া আশেপাশে কেউ নাই। সুব্রতা বলে, রাগ করেছ? ড্যাশ ডট। কথা বলছো না কেন? ড্যাশ ডট। প্লিজ রাগ করো না। আমি শুধুমাত্র জগে পানি নিতে গেছিলাম। ওই ছেলেও ওখানে চলে আসবে বুঝলে কখনো যেতাম না। সাইর এবারও কোনো কথা বলেন না, বরং ঘর থেকে বেরিয়ে যায়। সুব্রতা তাকে থামাতে গেলেও পারে না, তার আগেই সে বেরিয়ে যায়। সুব্রতা বিছানায় গিয়ে বসে পড়ে। তার ভীষণ কান্না পাচ্ছে। তার জন্য সাইর কষ্ট পেয়েছে, তার উপর রাগ করেছে। সে ভাবতে থাকে কিভাবে সাইরের রাগ কমানো যায়। অন্যদিকে সাইর ঘর থেকে বেরিয়ে মুচকি মুচকি হাসতে থাকে আর মনে মনে ভাবে, কিছু পেতে গেলে একটু নাটক তো করাই লাগবে। এবার দেখা যাক আমার ব্যক্তিগত ফুল আমার রাগ ভাঙাতে কি করে। এসব ভাবতে ভাবতে আর হাসতে হাসতে সে নিচে নেমে যায়। ফ্ল্যাশব্যাক। সাইর বাড়ি ফিরে কলিং বেল না বাজিয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে বাড়িতে ঢুকেই সে খেয়াল করে সুমন ডাইনিংয়ের দিকে যাচ্ছে। তার কেমন যেন লাগে, সেও যায় পিছু পিছু। গিয়ে দেখে তার সন্দেহই ঠিক সেখানে সুব্রতা আছে বলেই সুমন সেখানে গেল। তবে সাইর দেখতে চাই সুমন কতদূর পর্যন্ত বাড়তে পারে, তাই সে সেখানে ঢুকে না। তারপরের ঘটনা সবই সে শুনেছে এবং দেখেছে। সে সুব্রতার উপর অনেক খুশি। তবে তখনই তার মাথায় একটা আইডিয়া আসে। সে দেখতে চাই সে রাগ করলে কিভাবে তার সুপ্রফুল তার রাগ ভাঙায়। তাই তার এমন রেগে থাকার নাটক করা। সাইর নিচে নেমে সজীবের কাছে সোফায় গিয়ে বসে। পাশে সুমন ও সাবিতও ছিল। সাবিতকে সে জিজ্ঞেস করে, শুভ কোথায় গেছে রে? মাহিদ ভাইয়ার বড় ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর রক্ত লাগবে তাই ভাইয়ের রক্ত দিতে গেছে। ওহ, আচ্ছা। এবার সে একবার সুমনের দিকে তাকিয়ে সজীবের দিকে ঘুরে বসে তাকে বলে, আমার আর শুভ্র বিয়ের কথা জানায়নি তোরে খালা? সজীব পানি পান করছিল। কেবলই এক ঢোক পানি নিয়েছিল গিলার আগেই এমন কথা শুনে তার কাশি উঠে যায়। ফলে নাকে মুখে পানি উঠে যায়। সাইর তার পিঠে আলতো করে থাবা দিতে থাকে আর বলতে থাকে, আরে ভাই, বিয়েই তো করেছি, তুই এমনভাবে বিষম খাচ্ছিস যেন খুন করে পাবলিকলি বলে বেড়াচ্ছি। তার কথায় বহু কষ্টে কাশি থামিয়ে একটু স্বাভাবিক হয়ে সজীব তাকে বলে, তা না করনি কিন্তু তোমার আর শুভ্র বিয়ে কেমনে কি ভাই? তার কথায় সাবিত বলে, সে অনেক কাহিনী সজীব ভাই, রাতে ঘুমাতে যাওয়ার আগে বলবো। তার কথায় সজীব সম্মতি জানায়। অন্যদিকে সুমন বেচারার মনটা ভেঙে চুরমার হয়ে যায়। তার মানে সুব্রতা যা বলেছিল তখন সব সত্যি। আর এই জন্যই সাইর তার উপর এত অধিকার ফলাতো। তার কানে একটি গানই বাজতে থাকে, আমার এই একতরফা ভালোবাসার কি কোনো দাম নাই? কিন্তু করার কিছু নাই, কারণ তারা বিবাহিত। সুমনের মুখভঙ্গি দেখে সাইর অনেক মজা পায়। সে মনে মনে বলে, অনেক শখ না আমার বউয়ের সাথে লাইন মারার? এইবার খাইলি তো ছ্যাঁকা। আরো বেশ কিছুক্ষণ সে সজীবের সাথে গল্প করে। এরই মাঝে বাড়ির সবাই হাসপাতাল থেকে চলে আসে। শুভ চলে আসে মারুফ ভাইকে রক্ত দিয়ে। সবাই এসে কিছুক্ষণ বিশ্রাম নেয়। তারপর গিন্নিরা রান্নার কাজে লেগে পড়ে। কর্তারা সব ছেলেদের সাথে বসে গল্প করতে থাকে। রাতে খাওয়ার সময় হলেও সুব্রতা আসে না। সারাকে পাঠানো হয় তাকে ডাকতে। সজীব মমতা আহমেদের উদ্দেশ্যে বলে, খালা, ভাইয়ের বিয়ে হয়ে গেল, আমাকে কেউ জানালাই না। মমতা আহমেদ তার কথায় আলতো হেসে বলে, তোর মাকে তো জানিয়েছি। আমি ভেবেছিলাম তুই জানিস, পরে বুঝলাম জানিস না, জানাবো বলেও জানানো হয়নি আর। এটা কিন্তু ঠিক না, ভাই না বললে তো জানতেই পারতাম না আমি। তার অভিমানী কথায় শুভ বলে, হয়েছে, এখন আর রাগ করা লাগবে না, খেয়ে নাও। সজীব আর কোনো কথা না বলে খেতে শুরু করে। সারা এসে জানায় সুব্রতার রাতে খাবে না। সকলে কারণ জানতে চাইলে সে বলে, সুপ্রাপ্তির সন্ধ্যায় খেয়েছে তাই এখন আর ক্ষুধা নাই। তার কথায় কেউ আর কিছু বলে না। কিন্তু সাইরের বিশ্বাস হয় না সে খেয়েছে, তাই সেও তেমন কিছু খায় না। সবার খাওয়া দাওয়া শেষ হলে যে যার ঘরে চলে যায়। সাইর নিজের ঘরে এসে দেখে ঘরে কেউ নাই। বেলকনিতেও পায় না সুব্রতাকে। বিছানার কাছে আসলে দেখে সেখানে একটা কাগজ ভাঁজ করে রাখা আছে। তা নিয়ে ভাঁজ খুলে দেখে সেখানে লেখা আছে,
প্রিয় সাম্রাজ, রাগ করেছ বুঝি? এত কেন রাগ করতে হবে বলো তো, যে কোথাও বলছো না? তুমি কি জানো, তোমার এমনভাবে এড়িয়ে যাওয়া আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। সরি তো বললাম। তুমি চাইলে আরো হাজারবার বলতে পারি, তুমি চাইলে কান ধরে উঠবসও করতে পারি। তবুও সরি। এবারের মতো ক্ষমা করে দাও, আর এমন ভুল হবে না। যদি ক্ষমা করে দিয়ে থাকো তাহলে দ্রুত ছাদে আসো। ক্ষমা না করলেও আসবা কিন্তু। অপেক্ষায় থাকবো। ইতি, তোমার শুভ্রফুল। চিঠিটি পড়েই সাইদ ছাদে যাওয়ার উদ্দেশ্যে ঘর ছেড়ে বের হয়। ছাদে গিয়ে সে দেখে তার শুভ্রফুল ছাদের একপাশে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। এখন সুব্রতার পরনে আছে তার কেনা সেই দুটি শাড়ির মধ্যে সাদা ও গোলাপি রং মিশেলের জামদানি শাড়িটার সাথে সাদা ব্লাউজ, চুলগুলো খোলা রেখেছে যা হালকা বাতাসে উঠছে। তার এই রূপ দেখে সাইদ আরো একবার মুগ্ধ হয় তার প্রিয়তমার উপর। সে ধীরে ধীরে সেদিকে এগিয়ে যায়। কারো অস্তিত্ব নিজের পিছে খেয়াল করে সুব্রতা পিছু ফিরে দেখতে পায় সাইদ তার পিছনে দাঁড়িয়ে আছে। তাকে দেখে সুব্রতার মুখে হাসি ফুটে। সে বলে, রাগ কমেছে তবে তোমার? সুব্রতার হাসিতে তার গালে পড়া টোল, তার দুহাতে কাচের চুরির রিনচিন শব্দ, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক সাথে ঘন পাপড়িযুক্ত চোখে লাগানো কাজল যেন সাইডকে ঘোর লাগিয়ে দিয়েছে। সে ঘোরের মাঝেই দুদিকে মাথা নাড়িয়ে বোঝায় সে ক্ষমা করেনি সুব্রতাকে। তা দেখে সুব্রতা আবার মন খারাপ করে বলে, করনি ক্ষমা? সাইর আবার একই ভাবে না বোঝায়, তবে কি করলে ক্ষমা করবা? এবার সাইদ তাকে উল্টো ঘুরিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরে। এতে সুব্রতা হালকা কেঁপে ওঠে। সাইদ তার কানের কাছে ফিসফিসিয়ে বলে, যদি তোমার লিপস্টিক টেস্ট করতে দাও তবে ক্ষমা করতে পারি। তার এমন ডাবল মিনিং কথায় সুব্রতা লজ্জায় কুঁকড়ে যায়। তাকে লজ্জা পেতে দেখে সাইদ আরো শক্ত করে জড়িয়ে ধরে থাকে। বেশ কিছুক্ষণ পর তাকে আস্তে আস্তে নিজের দিকে ঘুরিয়ে তার নিচু করে রাখা মুখ দুহাতের আঁচলায় নিয়ে উঁচু করে তার চোখে চোখ রাখে। আস্তে করে বলে, ভালোবাসি আমার শুভ্রফুল কে। সুব্রতা লজ্জায় কিছু বলে না। সাইদ তার থেকে উত্তর না পেয়ে তার দিকে একটু ঝুঁকে গিয়ে বলে, উত্তরটি যদি পেতাম তবে ধন্য হতাম ম্যাডাম। সুব্রতা লজ্জা নিয়েই সাইরের চোখের দিকে তাকিয়ে বলে, আমিও ভালোবাসি আমার সাম্রাজ কে। তার উত্তর শুনে সাইর খুবই খুশি হয়। এবার বলে, তবে আমি লিপস্টিকটা টেস্ট করি। সুব্রতা লজ্জায় চুপ থেকে মুখ নিচে করে নেয় আবার। নীরবতা সম্মতির লক্ষণ ভেবে সাইর সুব্রতার মুখ উঁচু করে দুজোড়া ওষ্ঠ মিলিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পর সাইর সুব্রতাকে ছেড়ে দিলে দুজনেই জোরে জোরে শ্বাস নিতে থাকে। সুব্রতা হাঁপাতে হাঁপাতে বলে, মেরে ফেলতা নাকি আমাকে? সাইর কিছু বলে না, শুধু মুচকি হাসে। সুব্রতা আবার বলে, এবার ক্ষমা করছো তো? সাইর মাথা নেড়ে না বোঝায়। আর দুষ্টু হেসে বলে, আরেকবার টেস্ট করতে দিলে ক্ষমা করে দিব পাক্কা। তার দুষ্টুমি ধরতে পেরে সুব্রতা তার চুল টানতে টানতে বলে, ফাইজলামি করছো আমার সাথে? ওই তুমি কি সত্যি তখন ডাইনিংয়ে আমার কথাগুলো শুনুনি নাকি শুনেও নাটক করছো কোনটা? চুল ছাড়ো। চুল টেনে ছিঁড়ে ফেললে কিন্তু তোমারই ক্ষতি। সবাই তোমাকে টাকলুর বউ বলবে। তার কথা শুনে সুব্রতা শিওর হয় যে সাইদ তার মজা নিচ্ছিল সন্ধ্যা থেকে। সে কাঁদো কাঁদো হয়ে বলে, তুমি জানো তুমি ওভাবে ইগনোর করায় আমি কতটা কষ্ট পেয়েছি। সরি, আমার তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইন্টেনশন ছিল না। আমি তো শুধু এটুকু দেখতে চেয়েছিলাম আমার শুভ্রফুল, তার সাম্রাজ এর রাগ কিভাবে ভাঙ্গায়। সুব্রতা কোনো কথা না বলে উল্টো দিকে ঘুরে যায়। সাইর বুঝতে পারে তার অভিমানিনী তার উপর বড্ড অভিমান করেছে। সে পেছনে থেকে সুব্রতাকে জড়িয়ে ধরলে সুব্রতা তার থেকে নিজেকে ছাড়াতে চায়। সে তো ছাড়ে না, বরং বাঁধন আরো দৃঢ় করে নেয়। একসময় সুব্রতা ছুটাছুটি বন্ধ করে শান্ত হয়ে যায়। সাইর তার কানের কাছে মুখ এনে হাসকি টোনে বলে, মেয়ে, তোমাতে এত মায়া কেন বলতে পারো? তোমার সরলতা আমাকে তোমার দিকে এত টানে কেন বলতে পার? ভালোবাসা এত সুন্দর কেন বলতে পার? আমাদের সম্পর্কের শুরুটা হয়েছিল অনাকাঙ্ক্ষিতভাবে, তবে এখন নির্দ্বিধায় বলতে পারি ভালোবাসি তোমায়। ভালোবাসি শুভ্রফুল, ভীষণ ভালোবাসে তোমার সাম্রাজ, তোমায়। প্রণয় পুরুষ এত সুন্দরভাবে প্রেম নিবেদন করলে কি কেউ রেগে থাকতে পারে? সুব্রতাও পারল না। সে কিছু বলবে তার আগেই সাইর আবার বলে, এবারের মতো কি ক্ষমা করা যায় না আমায়? আর কখনো এমন করবে না তো? উহুম, কখনো না। ওয়াদা তো? পাক্কা ওয়াদা। সুব্রতা সাইরের বাচ্চাদের মতো বলার ধরন দেখে হেসে ফেলে। সাইর এবার সুব্রতাকে নিজের দিকে ফেরায়। তার চোখে চোখ রেখে আবার ঘোর লাগা কণ্ঠে বলতে থাকে, তুমি কি জানো তোমায় শাড়িতে ঠিক কতটা মায়াময়ী লাগে? এভাবে আমার ধৈর্যের পরীক্ষা নিও না বউ।
সুব্রতা লজ্জা পেয়ে মুখ নামিয়ে নেয়। সাইর আবার বলে, ধন্যবাদ বউ, আমার দেওয়া শাড়িটি নিজের গায়ে জড়িয়ে তার মান বৃদ্ধি করার জন্য। সুব্রতা কি বলবে বুঝে পায় না। ফ্ল্যাশব্যাক। সুব্রতা কিভাবে সাইরের রাগ ভাঙাবে বুঝতে না পেরে রাহাকে কল দিয়ে অ্যাডভাইস চাইলে রাহা তাকে শাড়ি পরতে বলে। সে বলে ছেলেরা নিজেদের বউকে শাড়ি পরা দেখলে তাদের সব রাগ গলে পানি হয়ে যায়। ওই যে কথায় আছে না, শাড়িতেই নারী, সেটাই। আইডিয়াটা সুব্রতার পছন্দ হলেও সে শাড়ি পরতে জানে না। তাই অনেক কষ্টে ইউটিউব দেখে দেখে সাইরের সেদিন তার জন্য কিনে আনা শাড়ি দুটোর মধ্যে একটি পরে। বর্তমানে সুব্রতাকে চুপ দেখে সাইর ঘোর লাগা কণ্ঠে ডাকে, বউ, হুহুম, আজ তোমাকে আপন করে নেওয়ার অনুমতি দিবে? সুব্রতা লজ্জায় সাইরকে জড়িয়ে ধরে। সাইর তার উত্তর পেয়ে যায়। সে সুব্রতার মুখ নিজের বুক থেকে তুলে সারা মুখে চুমু দেয়, এরপর তাকে পাজাকলে করে নিজেদের ঘরের দিকে এগিয়ে যায়। পরদিন ফজরের সময় সুব্রতা গোসল করে নিজের চুল শুকাচ্ছিল। সাইর বিছানার উপর আতশোয়া হয়ে একদৃষ্টিতে তার বউয়ের দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, মেয়েটা অনেক মায়াবী, যতই দেখি তবুও তৃষ্ণা মিটে না, বরং আরো দেখতে ইচ্ছা করে। সুব্রতা আয়নায় তাকে এভাবে নিজের দিকে তাকাতে দেখে প্রশ্ন করে, এভাবে তাকিয়ে কি দেখছো? এক মায়াবিনীকে। সুব্রতা এমন নতুন নতুন আদুরের ডাকনামের লজ্জা পায়। সাইর তা দেখে তার লজ্জা বাড়াতে তার কাছে গিয়ে তাকে পেছনে থেকে জড়িয়ে ধরে। কি করছো, ছাড়ো। উহুম। ওভাবে জড়িয়ে রেখেই তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, কালকের রাতটা আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত ছিল। সুব্রতা তার কথায় লজ্জায় লাল টমেটো হয়ে যায়। মিনমিন করে বলে, আমারও। সাইর এবার তাকে ছেড়ে দিয়ে তার চুল মুছতে শুরু করে। সুব্রতার চুল শুকিয়ে গেলে দুজনে নামাজ আদায় করে নেয়। বউ, চলো বাইরে থেকে হেঁটে আসি। আচ্ছা দাঁড়াও, আমি চেঞ্জ করে আসি। আচ্ছা। সুব্রতা চেঞ্জ করে আসলে দুজনে বেরিয়ে পড়ে। গতদিনের থেকেও আজকের সকালটা তাদের কাছে বেশি মনোরম লাগছে। হয়তো ভালোবাসার মানুষ পাশে আছে বলে। এটাই তো ভালোবাসার প্রভাব। ভালোবাসার মানুষটিকে পাশে পেলে যেন প্রতিটি মুহূর্ত সুন্দর লাগে। সাইর সুব্রতার ক্ষেত্রেও তাই হচ্ছে হয়তো। বেশ কিছু পথ কোনো কথা ছাড়াই একে অন্যের হাত ধরে হেঁটে চলে তারা। আসলে কিছু কিছু অনুভূতি ততটা সুন্দরভাবে ভাষায় প্রকাশ করা যায় না, ঠিক যতটা সুন্দরভাবে তা নীরবতায় প্রকাশ পায়। বেশ কিছু দূর যাওয়ার পর সাইর বলে, বউ, হুমুম, আজ বিকেলে নদীর পাড়ে যাবা? গোধূলিবেলায় সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করতে। সুব্রতা মাথা ঘুরিয়ে সাইরের চোখে চোখ রেখে বলে, তুমি যেখানে নিয়ে যাবা সেখানেই যাব। তার উত্তরে সাইর মুচকি হাসে। হুট করে তার একটা কথা মনে পড়লে সে বলে, তা বউ, তোমার জামাই কি গরিব নাকি বড়লোক? মানে, আমাদের বিয়ের আগে একজন বলেছিল তার জামাই এতটাও গরিব হবে না যে তাকে চকোলেট খাওয়াতে না পারে। সুব্রতা এই কথায় ভ্রু কুঁচকে তাকায়। এমন কথা সে কবে বলেছিল মনে করার চেষ্টা করলে মনে পড়ে তাদের বিয়ের আগের দিন তর্কে এমন কথা সে বলেছিল সাইরকে। ঘটনাটি মনে করে অল্প হাসে সে। সে মন খারাপের ভান করে বলে, এখনো চকোলেট পায়নি তার থেকে, তাই এখনো সে গরিবই আছে। বাহ রে, এত এত যে ভালোবাসা দিলাম তা কিছুই না। অবশ্যই অনেক কিছু, তবে চকোলেট দেওয়া আবশ্যক। আচ্ছা। হুম। আরো কিছু সময় এই বিষয় নিয়ে হাসি ঠাট্টা করতে করতে তারা বাড়ি ফিরে আসে। ঘরে এসে দুজনে ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে যায়। নাস্তার টেবিলে সজীব বলে, আমাদের তো কাল পরীক্ষা দেওয়া হলো, আমরা আজ বিকেলেই চলে যেতে চাচ্ছিলাম। তার কথায় মিথিলা আহমেদ বলে, সে কি বাবা, আর কিছুদিন থাকো। তুমি তো আসোই না এদিকে। আসলে খালার সময়ের অভাবে আসা হয় না, তবে ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে তো আসবই। আবার মনে মনে বলে, আপনাদের মেয়েকে বিয়ে করে নিয়ে গেলে তো আসা যাওয়া লেগেই থাকবে। এখন যেতে দেন, বাসায় গিয়ে প্রস্তাব আনতে বলি। তাকে কেউ যেতে দিতে রাজি না হলেও সে সবাইকে বুঝিয়ে রাজি করায়। ঠিক হয় বিকেলেই তারা বের হবে। তাই স্যার ও কর্তারা বিকেলেই অফিস থেকে চলে আসবে। খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনের নিয়মে সবাই অফিস চলে যায়। বিকেলে 5টার দিকে স্যাররা অফিস থেকে চলে আসে। তারা আসলে সজীব আর সুমন তাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। সুমন যখন থেকে শুনেছে সুব্রতা বিবাহিত তারপর থেকেই তার আর আহমেদ ভিলাই ভালো লাগছিল না। যতই হোক প্রথমবার কাউকে এমন ভালো লেগেছিল, তবে কি আর করার, সবই কপাল। তারা চলে গেলে কিছুক্ষণ পর সুব্রতা তৈরি হয়ে নিচে নামে। তাকে তৈরি হয়ে আসতে দেখে মিথিলা আহমেদ বলেন, কোথায় যাচ্ছিস একা একা? তার কথায় সাইর বলে, একা যাচ্ছে না, আমার সাথেই যাচ্ছে। ওহো আচ্ছা, বাইরে খাবি নাকি রাতে দুজনে? না খাওয়ার সময় হবার আগেই চলে আসবো। আচ্ছা সাবধানে যাস।
আচ্ছা, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। তারা দুজনে বের হয়ে যায়। আজকেও বাইকে যাব, কিন্তু আমার বউয়ের দেখি বাইক রাইড অনেক পছন্দ। ভীষণ। তার বাচ্চাদের মতো লাফিয়ে কথাটা বলে দেখে সাইর হেসে ফেলে। মনে মনে বলে, পাগলি। সাইর গ্যারেজ থেকে বাইক বের করলে সুব্রতা বাইকে বসে তার পেট জড়িয়ে ধরে। দুজনে যেতে থাকেন নদীর ধারের উদ্দেশ্যে। নদীর ধারে রাখা একটা বড় সর পাথরের মতো দেখতে বেঞ্চে বসে আছে দুজনে। সুব্রতা সাইরের কাঁধে মাথা রেখে আছে, তবে তার দৃষ্টি নদীর স্রোতের দিকে। সাইরের সাথে কাটানো মুহূর্তগুলো তার ভীষণই পছন্দের। সে স্রোতের দিকেই দৃষ্টি নিবন্ধ রেখে সাইরকে উদ্দেশ্য করে বলে, ধন্যবাদ। কেন? এই আমাকে এত এত সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য। তার কথায় সাইর অল্প হাসে আর বলে, তবে তোমাকেও ধন্যবাদ। আমাকে কেন? সাইর তার দৃষ্টি নিজের দিকে ফিরিয়ে চোখে চোখ রেখে বলে, আমার স্বপ্নগুলো পূরণের সঙ্গিনী হওয়ার জন্য। কথাটি বলেই মুচকি একটা হাসি উপহার দেয় সুব্রতার উদ্দেশ্যে। আরো অনেকটা সময় তারা এভাবেই প্রকৃতি উপভোগ করতে করতে কাটিয়ে দেয়। সূর্যাস্তের পর হঠাৎ আকাশে মেঘ ওঠে। তা দেখে সাইর বলে, জলদি উঠো, বৃষ্টি শুরু হয়ে যাবে। কথাটি বলতে বলতে সে নিজে উঠে দাঁড়িয়ে সুব্রতার হাত ধরে তোলার চেষ্টা করে, তবে সে ওঠে না। আরে বৃষ্টি শুরু হবে তো, ওঠো জলদি, না হলে ভিজে যাব। সে কথাটি বলতে বলতেই চিরিচিরি বৃষ্টি শুরু হয়ে যায়। সাইর আবার বলে, উঠছ না কেন? সুব্রতা উঠে তার মুখোমুখি দাঁড়িয়ে তার দিকে তাকায়। চোখে চোখ রেখে বলে, ধিমি স্বরে বলে, তোমার না স্বপ্ন ছিল বউয়ের সাথে বৃষ্টি বিলাস করবা? তো এখন এত সুন্দর সুযোগ ছেড়ে দিতে চাচ্ছ যে? সাইর তার মায়াবিনীর মনোভাব বুঝতে পেরে তাকে জড়িয়ে ধরে। বেশ কিছুটা সময় পার হয়ে গেলে তাকে ছেড়ে দিয়ে তার ঠোঁটজোড়া দখল করে নেয়। প্রায় 5-6 মিনিট পর তাকে ছেড়ে দিলে সুব্রতা আবার সাইরের বুকে মুখ গুজে। সাইর তার মুখ নিজের বুক থেকে তুলে তার সারা মুখে ভালোবাসার পরশ এঁকে দেয়। তারপর বলে, ভালোবাসি শুভ্রফুল, নিজের থেকেও বেশি তোমায় ভালোবাসি। আজন্মকাল তোমায় ভালোবেসে যাব এবং তোমার মায় বাধা থাকবো, কথা দিলাম। আমিও কথা দিলাম শ্যামরাজ, চিরকাল তোমাতেই মিশে থাকবো, তোমাকেই ভালোবাসবো। দুজনেই ভীষণ খুশি একে অপরের সাথে, যা তারা কখনো কল্পনাও করেনি, অথচ একটি অনাকাঙ্ক্ষিত বিয়ের জোরে আজ তা বাস্তবেই ঘটছে। 3 কবুলের কত জোর ভাবা যায়। বৃষ্টির বেগ ক্রমেই বেড়ে চলেছে। আজকের সকাল, সূর্যাস্ত আর এই বৃষ্টি সবকিছুই তাদের ভালোবাসাময় মুহূর্তগুলোর স্মৃতি বয়ে বেড়াবে চিরকাল ইনশাআল্লাহ। বাসায় এসে দ্রুত চেঞ্জ করে নেয় দুজনে। সুব্রতা নিচে চা বানাতে চলে যায়। আজ যতক্ষণ ভিজেছে ঠান্ডা লাগা কনফার্ম। চা খেয়ে দুজনে নিচে চলে যায়। বাড়ির সকলে মিলে বেশ কিছুক্ষণ গল্প করে রাতের খাবার খেয়ে নেয় সবাই একসাথে। খাওয়া শেষে সবাই এশার নামাজ পড়ে শুয়ে পড়ে। পরদিন বিকেলে সাইররা অফিসে ছিল। 5টার দিকে মমতা আহমেদ শামীম আহমেদকে কল দিয়ে জানান রাহার পরিবার তাদের বাসায় এসেছে, তাই যেন তারা যত দ্রুত সম্ভব কাজ শেষ করে বাসায় ফিরে। শামীম আহমেদ সম্মতি জানিয়ে দ্রুত কাজ করে ভাইদের ও ছেলেকে নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়েন। বাসায় আসলে জানতে পারেন রাহার বিয়ের তারিখ ঠিক হয়েছে, তাই তাদের দাওয়াত দিতে তার পরিবার আহমেদ ভিলায় এসেছে। শামীম আহমেদকে দেখে রাহার আব্বু জুনাইদ সিদ্দিক বলে, ভাই, আপনাকে তো আমি বড় ভাইয়ের নজরে দেখি। মেয়ের বিয়ে তো 1 বছর আগে থেকেই ঠিক করা আছে জানেন আপনারা। তো এখন মাহির চাকরি পেয়েছে, তাই ওর পরিবার চাচ্ছে সামনে মাসের প্রথম শুক্রবার বিয়েটা হয়ে যাক। তা তো বেশ ভালো সিদ্দিক সাহেব। জি ভাই, আমি চাই আপনার বাড়ির প্রদীপগুলো রাহার বিয়ের 1 সপ্তাহ আগেই যেন আমাদের বাড়িতে গিয়ে হাজির হয়। জানেনই তো আমাদের একক পরিবার, ভাইয়েরা গ্রামে থাকে। এই শহরে আপন বলতে একমাত্র আপনারাই আছেন। রাহা তো এটাকে নিজের মামার বাড়ি মনে করে। ওর নিজের কোনো মামা নেই, অথচ সেই ছোটবেলা থেকেই এই আহমেদ ভিলা ওর মামাবাড়ির অভাব পূরণ করেছে। তাই এইবার আমি চাই আপনারা আমার আবদারটুকু পূরণ করুন। আরে ভাই সাহেব, অবশ্যই। এই কথাটা কি বলা লাগে নাকি? বাড়ির মেয়ের বিয়েতে সব ছেলে মেয়েগুলো একসাথে কিছু সময় কাটাবে, আমরা কেন তাতে বাধা দিব? ওরা অবশ্যই 1 সপ্তাহ আগে আপনাদের বাসায় চলে যাবে। নাকি বাচ্চারা? শেষ কথাটি বাচ্চাদের উদ্দেশ্য করে বলেন। সবাই একসাথে হাসি মুখে বলে, অবশ্যই। তখন সাজিদ আহমেদ বলেন, তাহলে রাহা দিদিভাইও শ্বশুরবাড়ি যাচ্ছেন নাকি? ছোটবেলায় তো বলতো আমি শ্বশুর বাড়ি যাব না, এখন তো আগে আগে যাচ্ছে। তার কথাটি শুনে সকলে হেসে ওঠে। সত্যি বাচ্চারা কত দ্রুত বড় হয়ে যায়। এই তো কিছু সময় আগেই রাহা তাদের বাড়ি আসত, রোজ বিকেল করে সবার সাথে হাসি মজা করে সময় কাটাতো। পরের রাতে ওর আব্বু এসে তাকে বাড়ি নিয়ে যেত আবার।
সেই পিচ্চি মেয়েটার নাকি পরের মাসে বিয়ে ভাবা যায়। আরও বেশ কিছু সময় সিদ্দিক পরিবার আহমেদ ভিলাই কাটিয়ে নিজেদের বাসায় চলে যান। এরই মাঝে কেটে গেছে 1 মাস। সামনের শুক্রবার রাহার বিয়ে, তাই আজ বিকেলে সুব্রতারা সব ভাইবোন রাহাদের বাসা যাবে। তারা ঠিক করেছে একদম বিয়ের পরদিনই তারা আহমেদ ভিলায় ফিরবে। যেহেতু বিয়ে বাড়ির অনেক কাজ আর রাহার আম্মু অবশ্যই ওসব একা হাতে সামলাতে পারবেন না, সেই জন্যই এত জলদি যাওয়া তাদের। এভাবে রাহার সাথে বেশ কিছু সময় কাটানো যেমন হবে তেমন বিয়ে বাড়ির বিভিন্ন কাজে সাহায্য করা হবে, যাকে বলে এক তীরে 2 পাখি মারা। আহমেদ ভিলার সবাই ডাইনিংয়ে বসে আছে সকালের নাস্তা করার জন্য। খাওয়া শেষে যে যার ঘরে চলে যায়। আজ শুক্রবার হওয়ায় কারো অফিস বা স্কুল কলেজ নাই। সকলকেই বলে দেওয়া হয়েছে বিকেলে যেহেতু যাবে তারা, তাই যেন সকলের ব্যাগপত্র গুছিয়ে রেখে দেয়। সুব্রতা ও সায়ের ঘরে এসে বিছানায় বসে পড়ে। সায়ের বলে, সব গুছানো শেষ? প্রায় 2 দিন ধরে গুছানোর পরও প্রায় কেমনে বলো? তার চোখে মুখে বিস্ময়। আসলে রাহার বিয়ের এক্সাইটমেন্টে সুব্রতা গত 2 দিন ধরে সবকিছু গুছাচ্ছে। একবার এক জামা কাপড় নিয়ে ব্যাগ গুছায়, আবার ভালো না লাগলেই সেগুলো রেখে দিয়ে অন্য জামা কাপড় নিয়ে ব্যাগ গুছায়। তার এসব কাজ দেখে সায়ের হতাশ। মেয়ে মানুষের এই এক সমস্যা, একটু পর পর মুড সুইং হয়। কে আর করার আগে অনাকাঙ্ক্ষিত হলেও এখন ভালোবাসার বউ তার। তাই সে বলে, আচ্ছা এখন দ্রুত গুছিয়ে নাও। তুমি কোন পক্ষের হয়ে যাবা? এটা জিজ্ঞেস করার মতো প্রশ্ন হলো। রাহা সেই পিচ্চি থেকে আমাকে ওর বড় ভাই মনে করে। আর এখন যখন বড় ভাইয়ের দায়িত্ব পালনের সময় এসেছে তখন ওর ভালোবাসা আর শ্রদ্ধার জলাঞ্জলি দিয়ে আমি বর পক্ষের হয়ে যাব। তুমি ভাবলা কিভাবে? আসলে রাহার যার সাথে বিয়ে ঠিক হয়ে আছে সে সাইরের কলেজের বন্ধু ছিল। যদিও বিয়ে ঠিক হওয়ার সময় তা কেউ জানত না, তবে একদিন রাস্তায় সুব্রতা ও রাহা সাইর ও মাহিরকে একসাথে দেখে ফেললে তখন তারা এসব জানতে পারে। তখন থেকেই মাঝে মধ্যে সাইর মজা করে রাহাকে ভাবি ডাকত। সাইরের কথায় সুব্রতা বলে, তা ঠিক, কিন্তু তুমি তো কোনো জামা কাপড় নিলা না। তোমার না হয় 3 দিন লাগলো, কিন্তু আমার তো 10 মিনিটও লাগবে না ব্যাগ গুছাতে। তার খোঁচা মারা কথা শুনে সুব্রতা একটু উঁচু হয়ে তার চুল টেনে ধরে। আল্লাহ গো, এই কেমন বউ দিলা, কথায় কথায় টাকলুর বউ হতে চায়। বেশ হবে তুমি টাকলু হবা, আমাকে খোঁচা দিলা কেন? সায়ের সুব্রতাকে টেনে নিজের কোলে বসিয়ে তার 2 গালে 2টো চুমু দেয়। তারপর বলে, তোমায় রাগলে না পুরো লাল টমেটো লাগে বুঝলা বউ। তার কথায় সুব্রতা নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে, হো, সরো, তোমার সাথে কথা নাই। তুমি আমাকে খোঁচা মারছো। তার কথা শুনে সাইর তার মুখ নিজের দিকে ঘুরিয়ে সারা মুখে চুমু দেয়। তারপর বলে, রাগ কমলো আমার যেন, ছাড়ো আমাকে। সাইর এবার তাকে পাজাকোলা করে ঘুরতে থাকে। আরে থামো, কি করছো? আমি পড়ে যাব তো। আগে বলে মাফ করেছো, তাহলে থেমে যাব। করেছি মাফ, এভাবে না হেসে বলো। তার কথা শুনে সুব্রতার ইচ্ছা করলো তার সব চুল টেনে ছিঁড়ে ফেলতে। এমন চরকির মতো ঘুরতে ঘুরতেও নাকি হেসে কথা বলা লাগবে। আল্লাহ মাথা ঘুরাইতাছে। কোনো উপায় না পেয়ে সুব্রতা কোনো রকম হেসে বলে, কৃপা করে থামেন আমার স্বামী। তার কথা শুনে সায়ের সুব্রতাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে, সুব্রতাকে নিজের বুকের উপর নিয়ে। তার নিজেরও মাথা ঘুরাচ্ছে। সন্ধ্যা হতে হতে সবাই রাহাদের বাড়ি চলে আসে। রাহা তাদের দেখে খুশি হয়ে সুব্রতাকে জড়িয়ে ধরে। তাকে এত খুশি দেখে শুভ বলে, এই পাটকাঠি, সামনের সপ্তাহে না তোর বিয়ে? তো এমন 32 পার্টি বের করে ঘুরে বেড়াচ্ছিস কেন? তার এমন আজগুবি কথায় রাহা ভ্রু কুঁচকে প্রশ্ন করে, বিয়ের সাথে 32 পার্টি বের হওয়ার কি সম্পর্ক? তার এমন বোকা মার্কা প্রশ্নে শুভ তার মাথায় স্বভাবসুলভ চাটি মেরে বলে, আরে গাধি, তোর বিয়ে তো একটু দুঃখী দুঃখী মুখ করে থাকবি যেন দেখে মনে হয় তোর বিয়ে। তুই যেমন 32 পার্টি দেখাচ্ছিস কেউ বিশ্বাসই করবে না তোরে দেখে যে সামনে তোর বিয়ে। তার এমন কথায় রাহা বিরক্ত হয়ে সুব্রতা আর সারাকে নিয়ে নিজের ঘরে চলে যায়। সারার পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় বিয়েতে কোনো সমস্যা হয়নি। তবে বিয়ের ডেট আরেকটু আগে করলেই তার বিয়ে খাওয়ার শখ মাটি হয়ে যেত। তাদের এভাবে চলে যেতে দেখে সাইর আর সাবিত হেসে ওঠে। আর শুভ বলে, যাহ বাবা, এত সুন্দর কথা বললাম তাও এমন আচরণ করলো ওই বান্দরনী। আসলেই মানুষ নিজের ভালো বোঝেন না। তার কথায় যেন সাইর আর সাবিতের হাসির মাত্রা আরো বৃদ্ধি পেল। কিছুক্ষণ পর তারা হাসি থামিয়ে নিজেদের জন্য বরাদ্দকৃত ঘরে চলে গেল। সুব্রতা ও সাইরকে একটা আলাদা ঘর দেওয়া আছে। সাইর সেখানে গিয়ে নিজেদের সব ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে নেয়। সারা রাহার সাথে তার ঘরে থাকবে আর সাবিত ও শুভকে একটা আলাদা ঘর দেওয়া হয়েছে।
সাইর ফ্রেশ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সুব্রতা ঘরে এসে ফ্রেশ হয়ে নিলে দুজনে একসাথে ঘর থেকে বের হয়। বিভিন্ন কাজ হাসি মজা এসবের মধ্যেই এক সপ্তাহ কেটে যায়। আজ শুক্রবার রাহার বিয়ে। কিছুক্ষণের মধ্যেই বর পক্ষ চলে আসে। মাহির এসে সাইরের সাথে কোলাকুলি করে। সেখানে সাইরের কলেজ লাইফের আরো কয়েকজন বন্ধু আছে। সাইর সুব্রতাকে নিজের বউ বলে তাদের কাছে পরিচয় করিয়ে দিলে তারা সবাই অবাক হয়ে যায়। তাদের অবস্থা দেখে সাইর বলে, তোদের চেহারার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে আমি কখনো বিয়েই করতাম না যেন। আরে না, সেটা না, কিন্তু তাই বলে বিয়ের দাওয়াত না দিয়েই বিয়ে করে নিবি নাকি? হ্যাঁ হো, আমার বিয়ের দাওয়াত আমি নিজেই পাইনি, তোদের কি দাওয়াত দিব? মানে? সাইর তাদের নিজের বিয়ের ঘটনা সব খুলে বললে তারা বলে, বাহ, তোর বিয়ে নিয়ে তো আজ তো একটা সিনেমা বানানো যাবে দোস্ত। তাদের এমন কথায় সাইর হাসে। আসলেই তার বিয়েটা একটু অদ্ভুত ছিল। সে বলে, বিয়ের দাওয়াত পাসনি সেটা নিয়ে চিন্তা করিস না, সামনে অনুষ্ঠান করা হবে তখন দাওয়াত পাবি। আর এখন আমার বিয়ে নিয়ে গবেষণা না করে আজ যার বিয়ে তার দিকে নজর দে। বেচারা তো এতিম ফেস করে তাকিয়ে আছে। আজ ওর বিয়ে আর তোরা আমায় নিয়ে পড়ে আছিস। সকলে আবার মাহিরকে নিয়ে মজা করতে লেগে পড়ে। সুব্রতা সারাকে নিয়ে সেখানে থেকে কেটে পড়ে। খুবই ভালোভাবে রাহার বিয়ে ও বিদায় কেটে যায়। সুব্রতার তো কান্নাকাটি করে বেহাল দশা। নিজের বোনের মতো ছিল দুজন। সারার ও প্রায় একই অবস্থা। ছোট থেকেই আহমেদ ভিলার সবার সাথে তার গভীর সম্পর্ক থাকায় সবার মনে হচ্ছে নিজের মেয়ের বা বোনের বিদায় হচ্ছে। সুব্রতা বিয়ে করে অন্য কারো বাড়ি না যাওয়ায় বিদায়ের এই অনুভূতিটা তারা পায়নি, যদিও পায় খুব অল্পতা। তবে রাহার বিদায় তারা বিদায়ের কষ্টটা ভালোভাবে অনুভব করতে পারছে। পরদিন তারা সকলে আহমেদ ভিলায় ফিরে আসে। রাতের খাবার খাওয়ার পর সকলে ড্রয়িং রুমে বসে শামীম আহমেদ সাজিদ আহমেদকে বলেন, আব্বাস সাইর আর শুভ্রমার তো বিয়ের প্রায় 2 মাস মতো হয়ে গেল, আর এখন ওরাও মানিয়ে নিতে পেরেছে, তো ওদের বিয়ের অনুষ্ঠানটা সামনে শুক্রবার করে নিলে হয় না? তার কথা শুনে সাজিদ আহমেদ বাকি সবার দিকে তাকান, তারাও সম্মতি দেয়। সাজিদ আহমেদ সকলের থেকে সম্মতি পেয়ে বলেন, সকলেই যখন রাজি তবে কাল থেকেই আয়োজন শুরু করো। সকলেই খুশি হয়। শরীফ আহমেদ সকলকে উদ্দেশ্য করে বলেন, কাকে কাকে দাওয়াত দিবা সাবিতকে বলে দিও, ও লিস্ট করবে। আর শুভ তুই শাহিনের সাথে বাজার করতে যাবি। কাল আর পরশুর মধ্যে সবাই নিজেদের জামা কাপড় ও প্রয়োজনীয় জিনিসপত্রের শপিং করে নিবা। বাকি সব কালকে ঠিক করা হবে। এখন যে যার ঘরে চলে যাও। সকলেই সম্মতি দিয়ে নিজেদের ঘরে চলে যায়। সাইর ও সুব্রতা ঘরে আসলে সাইর দরজা লাগিয়ে সুব্রতাকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলে, ফাইনালি আমাদের বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে। এখন সবাই জেনে যাবে তুমি আমার বউ। আর কাউকে জনে জনে বলা লাগবে না। তার কথা শুনে সুব্রতা মুচকি হাসে। সে সাইরকে বলে, আমার না ছোট্ট একটা ইচ্ছা আছে। তার কথায় সাইর তাকে ছেড়ে নিজের দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করে, কি? সুব্রতা একটু লাজুক মুখ করে সাইরের বুকে মুখ লুকিয়ে বলে, আমার একটা তোমার মিনি ভাষণ চাই। তার কথায় সাইর খুশি হয়। তারও এমন ইচ্ছা ছিল, তবে সুব্রতা যদি রাজি না হয় সেই জন্য বলেনি। যতই হোক এই যুগের মেয়ে তো। এই যুগের মেয়েরা বিয়ের মাত্র 2 মাস পরেই বাচ্চা নেওয়াটা পছন্দ করে না। আবার অনেকে তো বিয়ের 2-3 বছর যাওয়ার পরও কোনো বেবি প্ল্যানিং করে না। পরে তাদের বয়স বেশি হয়ে গেলে তখন বাচ্চা নিতে সমস্যা দেখা দেয়। সাইর সুব্রতাকে আরেকটু লজ্জা দিতে বলে, এখনই লাগবে। তার কথায় সুব্রতা তার দিকে তাকায়। সুব্রতা বোকা কণ্ঠে বলে, এখন কেমনে হবে? মিনিমাম 9 মাস লাগে আমি জানতাম। তার কথায় সাইর হেসে ফেলে। সে সুব্রতার মুখ দুহাতের আঁচলায় নিয়ে বলে, তা তো প্রসেসিং করার 9 মাস পর লোডিং হবে। তবে তুমি যদি দ্রুত আমার মিনি ভাষণকে পেতে চাও তবে প্রসেসিং তো এখন থেকেই শুরু করা লাগবে নাকি? কথাটা বলে সে এক চোখ টিপ দেয়। তার অমন চোখ টিপা দেখে সুব্রতা লজ্জা পেয়ে আবার তাকে জড়িয়ে ধরে। সাইর তার মাথায় চুলের মাঝে একটা চুমু দিয়ে তাকে আলতো করে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে পাজাকোলা করে বিছানার দিকে এগিয়ে যায়। 1 সপ্তাহ পর আজ সাইর আর সুব্রতার বিয়ের অনুষ্ঠান করা হবে। সকল আয়োজন কমপ্লিট। প্রায় অনেককেই দাওয়াত দেওয়া হয়েছে। রাহা ইতোমধ্যে এসে সুব্রতার সাথে খুশগল্পে মত্ত। মাহিরও এসেছে তখন থেকেই সাইরের সাথে কথাবার্তা বলছে। কি আর করবে, বউ তো বান্ধবী পেয়ে তাকে পাত্তাই দিচ্ছে না। সাইর তাকে প্রশ্ন করে, কি খবর? বিয়ের পর দিনকাল কেমন কাটছে? আলহামদুলিল্লাহ সম্বন্ধী। বোন তো তোরই ভালো না কেটে উপায় আছে। তার কথায় সাইর হেসে ফেলে। যখন থেকে মাহির জেনেছে রাহা তাকে বড় ভাই দেখে তখন থেকেই তাকে সম্বন্ধী বলে।
সাইরও বিষয়টা বেশ উপভোগ করে। মাহির আবার বলে, তা তোরও তো বিয়ের প্রায় 2 মাস চলছে। তোর দিনকাল কেমন যায়? আলহামদুলিল্লাহ ভালোই। আরও টুকটাক কথা বলে তারা দুজন। তারপর সুব্রতাকে এনে সাইরের পাশে দাঁড় করানো হয়। সুব্রতা সাইরের বুক বরাবর উচ্চতায়। তাদের একসাথে বেশ ভালোই মানায়। সুব্রতা হালকা গোলাপি শাড়ি বাঙালি স্টাইলে পরেছে, সাথে সোনালী হিজাব, আর সাইর সাদা কাপড়ে সেনালি কাজের পাঞ্জাবি পরেছে। সকলেই তাদের দেখে মনে মনে মাশাআল্লাহ আওড়ায়। অনুষ্ঠান সহ সবকিছু মিলিয়ে দিনটি ভালোই কাটে সকলের। মাঝে কেটে যায় প্রায় 4টি মাস। সাইর সন্ধ্যা বেলায় অফিস থেকে এসে ঘরে গেলে সুব্রতা তার জন্য কফি বানাতে নিচে আসার জন্য ঘর থেকে বেরোতে নিলে হঠাৎ মাথা ঘুরে পড়ে যেতে নেয়। সাইর পাশে থাকায় তাকে ধরে ফেলে। সে কিছুটা স্বাভাবিক হলে সাইর তাকে পাশে থাকা চেয়ারে বসিয়ে দেয় আর বলে, তুমি কি ভালো হবে না? বেশ কিছুদিন ধরে তোমার এমন ক্লান্তি, মাথা ঘোরা খেয়াল করছি। বললাম ডক্টরের কাছে যাই, তো তুমি তো যেতে নারাজ। এখন আমি না থাকলে পড়ে গিয়ে মাজা ভাঙতো তখন কি হতো? সুব্রতা দুঃখী দুঃখী মুখ করে সাইরের দিকে তাকিয়ে আছে। আসলে বেশ কিছুদিন ধরেই তার এমন হচ্ছে, তবে তার কাছে মনে হয় পড়াশোনার জন্য অধিক স্ট্রেস নেওয়ায় এমনটা হচ্ছে। তাই সাইর ডাক্তারের কাছে যেতে চাইলেও সে যেতে চায় না। সাইর আরো অনেক কিছু বলে, তবে সুব্রতা তার কথা উপেক্ষা করে নিচে চলে যায়। নিচে ডাইনিং ক্রস করতে গেলে আবার মাথা চক্কর দিয়ে ওঠে আর সে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। তার পড়ার শব্দে বাড়ির সকলে সেখানে এসে উপস্থিত হয়। শুভ তাকে কোলে তুলে সোফায় বসিয়ে দেয়। সারা গিয়ে সাইরকে ডেকে নিয়ে আসে। শামীম আহমেদ এক মহিলা ডাক্তারকে কল দিয়ে ডেকে নেন। সুব্রতার মুখে পানির ছিটা দেওয়া হলেও তার জ্ঞান ফেরে না। সকলেই খুবই চিন্তিত, হুট করে মেয়েটার কি হয়ে গেল তা নিয়ে। প্রায় আধা ঘন্টা পর ডাক্তার আসে। তিনি সুব্রতার অবস্থা যাচাই করে সকলের উদ্দেশ্যে বলেন, দেখুন, শিওর না হয়ে কোনো কিছুই বলা ঠিক না, তাই কিছু টেস্ট দিলাম। কালকের মধ্যে টেস্টগুলো করিয়ে নিলে ভালো হয়। তার কথায় সবাই সম্মতি দিলে শামীম আহমেদ তার ফিস মিটিয়ে দেন আর সাবিত তাকে এড়িয়ে দিয়ে আসতে চায়। বাড়ির সকলের চিন্তা আরও বেড়ে যায়। কি এমন হলো মেয়েটার যে শিওর না হয়ে বলা যাবে না। বেশ অনেকক্ষণ পর সুব্রতার জ্ঞান ফিরলে সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু সাইর তার সাথে একটা কোথাও বলে না। পরদিন সাইর সুব্রতাকে হাসপাতালে নিয়ে যায় টেস্টগুলো করানোর জন্য। এর মাঝে সে সুব্রতার সাথে কোনো কথা বলেনি। সুব্রতার তা নিয়ে ভারী মন খারাপ। এখন তার মনে হচ্ছে সাইরের কথা শোনা উচিত ছিল। আর যাই হোক, এখন সে তার সাথে কথা তো বলতো, কিন্তু এখন কিছু করার নাই। সে অনেকবার চেষ্টা করেও তার সাথে কোনো কথা বলতে পারেনি। তার সাথে কথা বলতে গেলে হয় সে তাকে তার রাগী চোখ দেখিয়েছে, নয়তো তাকে উপেক্ষা করে গেছে। আরেকবার কথা বলার চেষ্টা করে সুব্রতা, এই শুনো না। তবে সাইর তাকে উপেক্ষা করে এক জায়গায় বসিয়ে রেখে টেস্টের টাকা জমা দিতে যায় কাউন্টারে। সুব্রতা হতাশার নিঃশ্বাস নেয়। সে ফিরে আসলে সুব্রতাকে টেস্ট করাতে নিয়ে যায়। সকল টেস্ট করানো হলে এখন শুধু রিপোর্টের অপেক্ষা। কাউন্টার থেকে জানায় রিপোর্ট পরদিন দিবে। সাইর ও সুব্রতা বাড়ি ফিরে সকলকে তা জানালে সকলে কেবল দোয়া করতে থাকে মেয়েটা যেন সুস্থ থাকে, সবকিছু যেন ঠিক থাকে। একদিন সকলের টেনশন করতে করতেই পার হয়ে যায়। পরদিন অফিস থেকে আসার সময় সাইর রিপোর্ট নিয়ে আসে। সবাই তাকে জিজ্ঞেস করে, কি রে, রিপোর্টে কি এসেছে? ড্যাশডট। খুব খারাপ কিছু কি? ড্যাশডট। তাকে চুপ দেখে সকলের চিন্তা দ্বিগুণ হয়ে যায়। মমতা আহমেদ বলেন, কি হলো, চুপ করে আছিস কেন? বল কিছু। সে তবুও কোনো কথা বলে না, কেবল রিপোর্টটি তার দিকে এগিয়ে দেয়। মমতা আহমেদ রিপোর্ট পড়ে বাকরুদ্ধ হয়ে পড়েন। আজ ভীষণ খুশি তিনি। তাকেও চুপ দেখে মিথিলা আহমেদ বলেন, আশা কি হলো? এখন তুমি চুপ করে গেলা কেন? কি আছে রিপোর্টে? তার প্রশ্নে মমতা আহমেদ তাকে জড়িয়ে ধরে বলেন, মেজরে আমরা নানা নানি দাদার দাদি হতে চলেছি। নতুন মেহমান আসবে আহমেদ বিলাই। আমার যে কি খুশি লাগছে তোকে কেমনে বোঝাই। তার কথায় সবাই ভীষণ অবাক, সাথে খুশিও হয়। এমন একটা সংবাদে সাইরের কোনো রিয়াকশন না দেখে সে মনে মনে আহত হয়। ভাবে, সবকিছু তো দুজনের অনুমতিতেই হয়েছিল, তবে কি তুমি খুশি না? সাইর কারোর সাথে কোনো কথা না বলে নিজের ঘরে চলে যায়। সকলে নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত থাকায় তা তেমন খেয়াল করে না। আবার যারা খেয়াল করে তারা ভাবে বাইরে থেকে এসেছে তাই হয়তো ফ্রেশ হতে গেছে, তাই তারাও তেমন গুরুত্ব দেয় না বিষয়টাই। কিন্তু সুব্রতার মন আরো খারাপ হয়ে যায় তা দেখে। সে আসলেই বুঝতে পারছে না সাইরের কি হলো হুট করে। সকলের নানান কথাবার্তার শেষে তারা সুব্রতাকে ঘরে পাঠিয়ে দেওয়া হয়।
সুব্রতা ঘরে এসে সায়েরকে না পেয়ে বেকুনিতে গেলে দেখে সায়ের এক দৃষ্টিতে আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে। তার গাল বেয়ে গড়িয়ে পড়া পানির ফোঁটাগুলো একদম স্পষ্ট। আজ আকাশে গোল থালার মতো পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে। সে আস্তে ধীরে গিয়ে সায়েরকে পেছনে থেকে জড়িয়ে ধরে। সায়ের তার উপস্থিতি বুঝতে পেরে ডান হাতের উল্টো পিঠ দিয়ে গাল দুটো মুছে নেয়। সুব্রতা তা দেখে বলে, তুমি কি খুশি না? ধুর পাগলি, খুশি কেন হব না? আমি ভীষণ খুশি। তাহলে এমন চুপচাপ আছো যে? সায়ের তাকে নিজের থেকে ছাড়িয়ে উল্টো ঘুরে তাকে জড়িয়ে ধরে বলে, আসলে বুঝতে পারছি না কি রিয়াকশন দিব। অতিরিক্ত খুশি হওয়ায় সব আবেগগুলো যেন উপচে পড়ছে। আজ আমি ভীষণ খুশি যেন। আমার জীবনের অনেক বড় একটা স্বপ্ন আজ পূরণ করেছ তুমি। সুব্রতা বুঝে সায়েরের অনুভূতির গভীরতা। সে চুপচাপ তাকে জড়িয়ে ধরে আরো গভীরভাবে, আরো দৃঢ়তার সাথে। বেশ অনেকটা সময় ওভাবে জড়িয়ে রেখেই সুব্রতা সায়েরকে বলে, পরশু রাত থেকে তুমি আমার সাথে কথা বলনি। তোমাকে তো আগেই ডক্টরের কাছে যাওয়ার কথা বললাম, তুমি শুনলা না কেন? তুমি ওভাবে অজ্ঞান হয়ে পড়ে গেলে। তারপর যখন তোমার জ্ঞান আসছিল না তখন আমার কি অবস্থা হয়েছিল তুমি ধারণা করতে পার? তুমি জানো আমি ঠিক কতটা ভয় পেয়েছিলাম। আচ্ছা সরি, আর হবে না। এখন আর রাগ নাই তো? তাকে ছেড়ে দিয়ে সায়ের তার পুরো মুখজুড়ে বলা চলে চুমুর এক প্রকার বর্ষণ ঘটায়। তারপর বলে, রেগে আছি মনে হচ্ছে। সুব্রতা মুচকি হেসে দুদিকে না বোধক মাথা নাড়ায়। সায়ের আবার তাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলে, 1.5 মাসের প্রেগন্যান্সি। তোমার যথেষ্ট সচেতন থাকা প্রয়োজন এখন। তো কোনো লাফালাফি ঝাপাঝাপি চলবে না, ওকে? আচ্ছা, তুমি কিন্তু আর কখনো আমাকে ইগনোর করবা না। সুব্রতা বাচ্চাদের মতো করে কথাটি বলে। সায়ের হেসে ফেলে তার কথা শুনে। সে বলে, আচ্ছা শোনা, আর অমন করব না। আচ্ছা শুনো, বলো, প্রেগন্যান্সিতে তো মেয়েরা অনেক মোটা হয়ে যায়। মানে আমিও মোটা হয়ে যাব। তখন তো আমাকে আর তেমন সুন্দর লাগবে না। তুমি কি তখন আমাকে আর ভালোবাসবা না? তার কথায় সায়ের সামান্য হেসে তার কানের কাছে খুবই অল্প আওয়াজে বলে, আমি তখনও বলবো, ও মেরি শোহরা যাবি, টিউছি মলাম নেহি, তু আভি তাক হায় হ্যাচাই, और মেইন জওয়ান, তুঝেই পি কুরবান মেরি জান মেরি জান। তার কথায় সুব্রতা ভীষণ খুশি হয়। সে নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করে, নইলে আজকালকে এত ভালো স্বামী পায়। তার উপর তাদের অ্যাক্সিডেন্টাল বিয়ে। সুব্রতার প্রেগন্যান্সির প্রায় 7 মাস চলছে। এর মাঝে প্রতিটি দিন সায়ের তার জন্য স্পেশাল করে দিয়েছে। তার প্রতিটি ইচ্ছা সে পূরণ করেছে। তার যখন যা খেতে মন চায় সব সে তাকে এনে দিয়েছে কোনো অভিযোগ ছাড়াই। রাত প্রায় 2:30 বাজে, সুব্রতার ঘুম আসছে না, তাই তাকে সঙ্গ দিতে সায়েরও তার সাথে জেগে আছে। সুব্রতা তাকে বলে, তুমি কেন জেগে আছো? তোমার কাল অফিস আছে, ঘুমাও। তুমি কষ্টে জেগে থাকবে আর আমি আরামে ঘুমাবো, তা আমার দ্বারা সম্ভব না। বাচ্চা আমারও, তাই আমারও তার প্রতি দায়িত্ব আছে। আরও কিছুক্ষণ জেগে থেকে সায়ের সুব্রতাকে কোলে করে বসে পড়ে। সুব্রতা বলে, আরে আরে কি করছো? আমি তো এখন আর তালপাতার সেপাহি নেই। অনেক ওজন আমার, কোলে তুলছো কেন? বলেই ছোটাছুটি শুরু করলে সায়ের তাকে শান্ত করে বসিয়ে বলে, আমার এতটুকু শক্তি আছে যাতে আমি আমার বউ বাচ্চাকে একসাথে কোলে নিতে পারি, তো চুপ থাকো। আমি মাথায় বিলি কেটে দিচ্ছি, ঘুমানোর চেষ্টা করো। সারারাত জেগে কাটালে শরীর খারাপ হবে পরে। বলেই সায়ের তার চুলে বিলি কেটে দিতে থাকে। একসময় সে ঘুমিয়ে পড়ে। সায়ের তাকে আস্তে করে শুয়ে দিয়ে তার পাশে শুয়ে নিজেও ঘুমের রাজ্যে পাড়ি জমায়। সুব্রতার প্রেগন্যান্সির 9.5 মাস মতো চলছে। সন্ধ্যাবেলায় সায়ের অফিস থেকে বাড়ি ফিরে কেবল ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকতে যাবে, ঠিক সেই সময় সুব্রতার পেটে প্রচণ্ড ব্যথা করতে শুরু করে। সে পেট চেপে ধরে পাশে থাকা চেয়ারে বসে পড়ে। তার অমন অবস্থা দেখে সায়ের ফ্রেশ হতে না গিয়ে জামা কাপড় বিছানায় ফেলে দ্রুত তার দিকে এগিয়ে আসে। পেটে অনেক ব্যথা করছে। সুব্রতা অনেক কষ্টে বলে, প্লিজ কিছু করো, আমি ব্যথায় মরে যাচ্ছি। তার চোখ মুখের রং পরিবর্তন হতে শুরু করেছে ব্যথায়। সায়ের দ্রুত তাকে পাজাকোলে তুলে ঘর ছেড়ে বের হয়। ড্রয়িং রুমে সকলে তাদের ওভাবে আসতে দেখে ভয় পেয়ে যায়। সায়ের শুভকে বলে, জলদি গাড়ি বের কর, মেবি লেবার পেইন উঠেছে। শুভ সম্মতি দিয়ে তড়িঘড়ি করে গাড়ি বের করলে সায়ের সুব্রতাকে নিয়ে বসে পড়ে। শুভ ড্রাইভ করছে আর মিথিলা আহমেদ সব কাগজপত্র নিয়ে তার পাশে বসে আছে। যতই হোক মেয়ের এমন অবস্থায় মায়ের পাশে পাশে থাকা উচিত, তাই সকলে তাকে পাঠিয়েছে। বাকিরাও অন্য গাড়ি করে পিছে পিছে আসছে। সকলেই দোয়া করছে যেন সব ঠিক থাকে। বেশ কিছু সময় পর তারা হাসপাতালের পৌঁছায়। সায়ের সুব্রতাকে কোলে নিয়েই ইমার্জেন্সি ওয়ার্ডের দিকে এগিয়ে যায়।
শামীম আহমেদ আগে থেকেই ডাক্তারকে কল করে সব রেডি করে রাখিয়েছেন। তাই তারা আসা মাত্রই সুব্রতাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। আগেই বলা হয়েছিল সুব্রতার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স খুব কম, তার সিজার করানো লাগবে। সুব্রতাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সময় সে জ্ঞান হারায়। সাইড তা দেখে ভয় পেয়ে যায়। কথায় আছে পুরুষ মানুষের কাঁদতে নেই, কিন্তু আজ তার চোখের পানি যেন বাঁধ মানছে না। সে না চাইতেও চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। তার অবস্থা দেখে ডাক্তার বলেন, আপনি ওনার হাসবেন্ড না, আপনিও চাইলে ভেতরে ওনার সাথে থাকতে পারেন। না প্লিজ ডক্টর, আমি আমার বউয়ের ওই অবস্থা সহ্য করতে পারবো না, আপনি প্লিজ দ্রুত যান, ওর কষ্ট হচ্ছে। বাড়ির সকলের এই দৃশ্যটি দেখে চোখ জুড়িয়ে যায়। কে বলবে এদের ইচ্ছের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত ভাবে বিয়ে হয়েছিল? এত ভালোবাসা কি অনাকাঙ্ক্ষিত বিয়েতে আসতে পারে? হ্যাঁ, পারে তো। যেমন তাদের মাঝে এসেছে। ছেলে মেয়ে দুটো কেবল মানিয়েই নেয়নি, একে অপরকে ভালোবেসেছেও বহুগুণে। সকলেরই চিন্তা হচ্ছে, তবুও নিজেদের চিন্তাকে পাত্তা না দিয়ে সকলে সায়েরকে বোঝাতে থাকে সব ঠিক হয়ে যাবে। মমতা আহমেদ বলেন, আব্বু কেদনা, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর বিশ্বাস রাখো। সায়ের কান্নামাখা কণ্ঠেই জবাব দেয়, আম্মু তুমি দেখলা না ও অজ্ঞান হয়ে গেছিল? আমার খুবই কষ্ট লাগছে আম্মু, বলেই দুহাতে মুখ ঢেকে কাঁদতে থাকে। সত্যি তো, নিজের প্রাণপ্রিয় সহধর্মিনীর এমন অবস্থা কোন পুরুষই বা সহ্য করতে পারে? সায়ের শুধু মনে করতে থাকে সুব্রতা কেমন অজ্ঞান হওয়ার আগে পর্যন্ত শুধু একটা কথাই বলেছে, প্লিজ আমার কিছু হয়ে গেলে তুমি আমাদের বাচ্চাটার খেয়াল রেখো, আর দয়া করে আরেকটা বিয়ে করো না। আমি চাই না আমাদের বাচ্চার উপর সৎ মায়ের ছায়াটুকুও পড়ুক। কথাটি বলতে বলতেই সে অজ্ঞান হয়ে যায়। আর সায়ের তার শুভ্রফুলের মাথা নিজের বুকে চেপে তাকে চুপ থাকতে বলে আর এসব কথা বলতে নিষেধ করে। ছেলেটার মনের ভেতর দিয়ে যে কেমন চড়টা যাচ্ছে তা কেবল স্ত্রী উপলব্ধি করতে পারে। বেশ অনেক সময় পর ডাক্তার ওটি থেকে বের হয়। মুখে তার আলতো হাসি। সাইরের সামনে গিয়ে সে তার কাঁধে হাত রেখে বলে, বি স্ট্রং ম্যান, আপনার বউ বাচ্চা সবাই ভালো আছে আল্লাহর রহমতে। বাচ্চাকে ক্লিন করা হলে নার্স আপনাদের কাছে দিয়ে যাবে। আর আপনার বউকে একটু পর কেবিনে শিফট করা হবে, তখন তার সাথে দেখা করতে পারেন। সাইদ তার কাঁধ থেকে ডাক্তারের হাত নিজের দু হাতের মুঠোয় নিয়ে বলে, ধন্যবাদ ডক্টর, আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব। আপনার মতো স্বামী বর্তমান সময়ে খুব কমই দেখা যায়। সত্যি আপনার স্ত্রী অনেক ভাগ্যবতী। সাইদ কিছু বলে না, কেবল চুপ থাকে। তার মনটা ছটফট করছে এক পলক তার মায়াবতীর দর্শন পেতে। তার অপেক্ষার অবসান ঘটে কিছু সময় পর এক নার্স একটা সাদা তোয়ালেতে মোড়া বাচ্চা এনে সাইরের হাতে তুলে দিয়ে মুচকি হেসে বলে, আলহামদুলিল্লাহ, আপনার মেয়ে হয়েছে। মিষ্টি চাই কিন্তু। সাইর তার মেয়ের দিকেই এক দৃষ্টিতে তাকিয়েছিল। ঈশ্বর কি নরম তুলতুলে তার বাচ্চাটা, একদম মায়ের মতো মায় মোড়ানো। নার্সের কথা শুনে অল্প হেসে বলে, অবশ্যই। ততক্ষণে শামীম আহমেদ হাসপাতালের সকলের জন্য মিষ্টির অর্ডার দিয়ে দিয়েছেন। মিষ্টির দোকানে কল করে, যতই হোক বাড়ির প্রথম সন্তান, তাও আবার মেয়ে, তার বেলায় কোনো কিপটামি চলবে না। আহমেদ ভিলার সকলে বড্ড খুশি আজ, তাদের বাড়িতে যে জান্নাত এসেছে। সাইর অনেকক্ষণ নিজের মেয়েকে নিজের বুকের সাথে লেপ্টে রাখে। তা দেখে সারা মুখ ফুলিয়ে বলে, তোমার কাছেই রাখবা নাকি সারাক্ষণ? আমাদেরও দাও পিচ্ছিকে। তখন শুভ বলে, আমি কিন্তু বাচ্চার মামা, শুভ্র আপন ভাই আমি, তো চাচা শোনার কোনো প্রশ্নই আসে না। তার এমন কথায় সকলের ভাবনায় আসে যে বাচ্চা তো আসলো, এখন কাকে কি ডাকবে? তখন সাইর বলে, আমার বাচ্চার মামা চাচা দুটোই থাকবে। তুই যদি মামা হোস তবে সাবিতকে চাচা ডাকবে। সাবিত তার কথা শুনে বলে, কিন্তু আমি তো মামা হতাম। আচ্ছা বাদ দাও, সারার বাচ্চার মামা হয়ে যাব, আমি চাচা হয়েও খুশি। বলেই 32 পার্টি বের করে দেখায়। এদিকে সারাকে চিন্তিত দেখা যায়। সে বলে, সবই তো বুঝলাম, কিন্তু আমি তো এক পিসি, খালা হব না ফুপি। সাইর বলে, তোকে না হোক খালা ফুপি মিলিয়ে মামুনি ডাকবে। চলবে না? সারা খুশিতে এক লাফ দিয়ে বলে, চলবে মানে? এত দৌড়াবে? আরে আরে কি করছিস, এটা হসপিটাল। বাড়ির সকলে একে একে বাচ্চাকে কোলে নেয়। সারা তাকে কোলে নিয়ে সাইরের উদ্দেশ্যে বলে, পিচ্চির নাম কি রাখবা কিছু ঠিক করেছ? হুম। সকলেই আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, কি? আহসানা আহমেদ সাইরা। সকলেই নামটি শুনে মাশাল্লাহ বলে। ততক্ষণে সুব্রতাকে কেবিনে শিফট করা হয়েছে। তার সাথে সকলে একে একে দেখা করে আসে। সবশেষে সাইরাকে কোলে নিয়ে দেখা করতে যায়। নার্স জানিয়েছে সিজারিয়ান ডেলিভারি হওয়ায় সুব্রতাকে কিছুদিন হাসপাতালে থাকতে হবে।
সাথে সাইর আর একদিন মমতা আহমেদ, একদিন মিথিলা আহমেদ, এভাবে 2 মা পালাক্রমে থাকবেন। সাইরের কোলে পিচ্চি জানটাকে দেখে সুব্রতার মনে প্রশান্তি ছেয়ে যায়। তার বাচ্চা, তারা আর সাইরের ভালোবাসার চিহ্ন। সাইর তার দিকে এগিয়ে আসলে সে বাচ্চাটিকে চাই। তার দিকে না তাকিয়ে সাইর সাইরার সাথে কথা বলতে থাকে। দেখছো আম্মু, তোমার এই পচা আম্মু আমাকে ওসব নোংরা কথা বলে, এতক্ষণ চিন্তায় রেখে এখন তোমাকে নিজের কাছে চাচ্ছে। তুমি বলো তো এখন কি তার কাছে আমার তোমাকে দেওয়া উচিত নাকি তাকে শাস্তি দেওয়া উচিত? বাচ্চাটি কেবল ফালফাল করে নিজের আব্বুর দিকে তাকিয়ে থাকে। সাইর তার কপালে একটা চুমু দেয়। তারপর সুব্রতাকে বলে, দিব না আমার মাকে তোমার কাছে। আজব তো, কেন দিবা না? মেয়ে তো আমারও। তো কি, সেটা আমাকে চিন্তায় ফেলার আগে ভাবা উচিত ছিল। সুব্রতা বুঝে ব্যথার চোটে আলতু ফালতু কিছু বলেছে দিয়ে এখন জনাব রাখো দেখাচ্ছে তা নিয়ে। সাইরকে দেখেই বোঝা যাচ্ছে সে কাঁদছিল। চোখ দুটো তার লাল হয়ে আছে। সুব্রতা বলে, কাঁদছিলা কেন? খুশিতে? তার এমন তেরা জবাব পেয়ে সুব্রতা একটু বিরক্ত হয়। তবুও তা প্রকাশ না করে বলে, আমার দিকে একটু ঝুঁকে এসো তো। কেন? বেশি কথা না বলে যা বলছি তা করো। বেশি কথা বললে পেটে টান পড়ছে। তার এমন কথায় সাইর আর কোনো কথা না বাড়িয়ে সুব্রতা যা বলে তা করে। সাইর সুব্রতার দিকে ঝুঁকলে সুব্রতা টুক করে তার কপালে ও তাদের মেয়ের কপালে চুমু দেয়। মেয়ের মুখের দিকে তাকিয়ে বলে, মাশাল্লাহ, আমাদের পূর্ণতা, আমাদের সায়রা। সাইর তার কথায় মুচকি হেসে তার সারা মুখ জুড়ে চুমু দেয়। মেয়েটার উপর কেন জানি রাগ করে বেশিক্ষণ থাকা যায় না। অল্প সময়েও মায়া দিয়ে রাগগুলি দেয় তার। সে বলে, এখন আর কোনো কথা না, চুপচাপ রেস্ট করো। আচ্ছা। তার পাশেই সাইর সায়রাকে শুয়ে দেয়। তারপর একটা চেয়ার টেনে সেখানে বসে মা মেয়েকে দেখতে থাকে। প্রচণ্ড মনোমুগ্ধকর দৃশ্যতা। আহহ, দেখলেই যেন প্রাণ জুড়িয়ে যায়। দেখতে দেখতে 2.5 বছর পার হয়ে গেছে। সাইর সন্ধ্যাবেলায় অফিস থেকে এসে দেখে তার বউ মেয়েকে খাবার খাওয়ানোর চেষ্টা করছে, তবে মেয়ে কিছুতেই তা মুখে তুলবে না। এমন সময় আব্বুকে দেখে গুটি গুটি পায়ে তার দিকে এগিয়ে আসে। সাইর তাকে কোলে তুলে নেয়। সুব্রতা তাকে দেখে বলে, যেমন বাপ তেমন বেটি। একটা কথা যদি শুনে কেউ। আজকাল এটা যেন সুব্রতার কমন ডায়লগ। মেয়ে কিছু করলেই তাকে সহ মেয়েকে বকবে। সাইর মনে মনে ভাবে, আজ মেয়ে কিছু করেছে, না হলে তার মায়ের এত রেগে থাকার কথা নয়। সে বলে, আজ আবার আমার রাজকন্যা কি করেছে? তার কথায় সাইরা মাথা দুদিকে ঝাঁকিয়ে বোঝায় সে কিছু করেনি। তার মাথা ঝাঁকানো দেখে সুব্রতা বলে, না তো আপনার মেয়ে কি কিছু করতে পারে? সে কিছুই করেনি। যা করেছি সব আমি করেছি। সুব্রতার হাতে খাবারের প্লেট দেখে সে যা বোঝার বুঝে যায়। মেয়েকে বিছানায় বসিয়ে নিজে আগে ফ্রেশ হয়ে এসে সুব্রতার হাত থেকে খাবারের বাটি নিয়ে নিজেই মেয়েকে খাওয়াতে থাকে। মেয়ে এবার ভদ্র বাচ্চার মতো কোনো কথা ছাড়াই চুপচাপ খেতে থাকে। তা দেখে সুব্রতার গা জ্বলে যায়। এই বিচ্ছুকে সে 1 ঘন্টা যাবৎ খাওয়ানোর চেষ্টা করছে, সে কিছুতেই এক লোকমা মুখে তুলেনি। আর যখনই বাপ এলো সেই সুরসুর করে লোকমার পর লোকমা খেয়ে যাচ্ছে। সাইদ তার অবস্থা বুঝে তাকে জ্বালাতে বলে, বাপকা বেটি বুঝলা তো জান। তার কথাটা যেন আগুনে ঘি ঢালার মতো ছিল। সুব্রতা চেতে উঠে বলে, হ্যাঁ হ্যাঁ, এখন তো বাপকা বেটি আর বেটিকা বাপি হবে। আমি কে আবার? ভাড়ায় 9.5 মাস পেটে রেখেছিলাম তো। তার কথার মাঝেই সাইরার খাওয়া শেষ হয়ে যায়। সাইদ তাকে কোলে তুলে এক হাতে প্লেট নিয়ে নিচে চলে যায়। কিছুক্ষণ পর সায়রাকে সারার কাছে রেখে নিজের ঘরে এসে দেখে সুব্রতা হাত ধুয়ে বিছানায় গাল ফুলিয়ে বসে আছে। সে গিয়ে তার গা ঘেঁষে বসলে সুব্রতা একটু সরে যায়। এভাবে সে যতবার বসে সুব্রতা ততবার সরে যায়। এক পর্যায়ে সুব্রতা পড়ে যেতে নিলে সাইর তার কোমরে হাত দিয়ে নিজের কোলে বসিয়ে নেয়। বলে, আমার জানটা রাগ করেছে। আমি কারো জান না আর না কারো উপর রাগ করেছি। এটা বলতে গেলে মেয়ে হওয়ার পর তাদের দৈনিক রুটিন। মেয়ের দিক থেকে সাইর কথা বললেই তার রানী সাহেবার রাগ করে গাল ফুলিয়ে বসে থাকেন। সে সুব্রতার রাগ ভাঙাতে তার কানের কাছে ধীর কণ্ঠে আদুরে স্বরে গিয়ে ওঠে, ফোলা ফোলা ফর্সা গালে জমেছে জল বর্ষাকালে, ছোট ছোট মুক্তদানা, না না শোনা আর কাঁদে না। গানের মাঝে মাঝে সে সুব্রতার ফুলো ফুলো গাল দুটোতে অনেকগুলো চুমু দেয়। মেয়ে হওয়ার পর থেকেই সুব্রতা একটু গুলুমুলু হয়েছে। তা যেন তার সৌন্দর্য আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। সুব্রতা তাকে রেগে বলে, আমি কাঁদছি। সাইর আদুরে ভাবে তার গালে চুমু দিয়ে বলে, উহু, শরত, এখন এসব আলগা পীড়িত দেখিয়ে লাভ নাই। আমি কে তোমার যে আমার কাছে আসছো এখন? তুমি আমার এমনই একজন, যারে একজন মেয়ে ভালোবেসে ভরবে না এমন।
হুহু সব নাটক। তার কথায় সাইর তাকে এক হাতে জড়িয়ে রেখে অন্য হাতে নিজের এক কান ধরে বলে, আচ্ছা বেগম সাহেবা, এবারের মতো মাফ চাই, মাফ করে দেন প্লিজ। তার ইনোসেন্ট ফেস করে নাটকীয় ভঙ্গিতে কথাটি বলা দেখে সুব্রত হেসে ফেলে। সে বলে, আচ্ছা, তবে এটাই কিন্তু শেষবার। ওকে কলিজা, মেয়েকে কোথায় রেখে আসলা? সারার কাছে। আজ নাকি ওর কাছেই রাখবে? কাল ওর বিয়ে, আর আজ সায়রাকে নিয়ে থাকলে তোর রাতে ভালো ঘুম হবে না। আরে সমস্যা নাই, আছেই তো বাড়িতে আর একদিন। ওকে নিজের মতো সময় কাটাতে দাও, আর তুমি আমাকে সময় দাও। শেষ কথাটি বলতে বলতেই সে সুব্রতাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠেই সারার বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। সজীবরা সবাই চলে আসবে হয়তো 12টার আগ দিয়ে। ফ্ল্যাশব্যাক, সাইর ও সুব্রতার বিয়ের অনুষ্ঠানে সজীবসহ তার পুরো পরিবার এসেছিল। সজীব সেবার আহমেদ ভিলা থেকে যাওয়ার পরই তার পরিবারকে সারাকে পছন্দ হওয়ার কথা জানালে তারা পরে আহমেদ পরিবারের সাথে কথা বলবে বলে জানায়। অনুষ্ঠানের পর সকলের সাথে কথা বললে শাহিন আহমেদ বলেন, দেখেন ভাই, মেয়ে তো এইবার এসএসসি দিচ্ছে, এত দ্রুত তো বিয়ে দিব না। তার কথায় সজীবের আব্বু ফিরোজ কবির বলেন, ভাই তার সমস্যা না, মেয়ের এইচএসসির পর নাহ বিয়ে হবে। তবে ছেলে আমার আপনার মেয়েকে বড্ড পছন্দ করেছে, তাই আমরা চাই বিয়েটা পাকা করে রাখতে, যদি মেয়ের অনুমতি থাকে আর কি। তার কথায় শাহিন আহমেদ বলেন, মেয়ের সাথে কথা বলে দেখব। পরে আহমেদ পরিবার সারার সাথে কথা বললে সে জানায়, তোমাদের যদি পছন্দ হয় তবে আমার কোনো আপত্তি নাই। যেহেতু মমতা আহমেদের বোনের ছেলে, তাই ছোট থেকেই আহমেদ পরিবার তাকে চিনে আসছে। তার কোনো খারাপ অভ্যাস নাই, আবার সচ্চরিত্রবান, তাকে না করার কোনো মানে নাই, তাই তারা রাজি হয়ে যায়। 1 মাস আগে সারার এইচএসসি পরীক্ষা শেষ হলে সকলে মিলে আজকের দিনটাকে বিয়ের জন্য ধার্য করেন। সকলে তৈরি। সারাকে আজ পুরীর থেকে কম কিছু লাগছে না। তার পরনে রয়েছে খয়েরি জামদানি বাঙালি স্টাইলের সাথে গোল্ডেন হিজাব। সুব্রতার পরনে আছে ক্রিম কালারের জামদানি বাঙালি স্টাইলের সাথে গোলাপি হিজাব। আর সাইরের প্রিন্সেস সায়রার পরনে আছে ক্রিম কালারের ফ্রক, যা পরে তাকে রাজকন্যার থেকে কম কিছু লাগছে না। সাইরও আজ ক্রিম কালারের পাঞ্জাবি পরেছে বউ ও মেয়ের সাথে মিল রেখে। শুভ ও সাবিত আকাশী ও মেরুন কালারের পাঞ্জাবি পরেছে। সবাইকে দেখতেই ভারী সুন্দর লাগছে। একটু সময় পেরোলেই সজীবরা সবাই বরযাত্রী নিয়ে চলে আসে। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে বিয়ে পড়ানোর কার্যক্রম শুরু করা হয়। সজীবকে যখন কবুল বলতে বলা হয় তখন শুভ সায়রকে বলে, ভাই কি দিন দেখতে হচ্ছে আমার। এই সারা চুনিপুটির ও বিয়ে হয়ে গেল, আমার কবে হবে? এইসব দেখলে ফাইটটা যাই, বুকটা ফাইটটা যাই। অনেকটা কাদো কাদো মুখ করেই কথা শেষ করে সে। সাইর তার পিঠে আলতো চাপড় দিয়ে বলে, ধৈর্য ধর, তোরও সময় আসবে। এদিকে তাদের কথা শুনে সাবিতের হেসে কুটি কুটি অবস্থা। এই ছেলেকে বিয়ের কথা বলে রাজি করানো যায়নি কিছুদিন আগে পর্যন্ত। সে নাকি ছোট বোনের বিয়ে না দিয়ে বিয়ে করবে না, আর এখন নাটক করছে। যাই হোক, ভালোই ভালোই বিয়েটা সম্পন্ন হয়। বিদায়ের সময় সকলেই প্রচণ্ড কান্নাকাটি করে। সারার তো অজ্ঞান হওয়ার মতো অবস্থা। যে মেয়ে কখনো বাড়ির বাইরে এক রাত কাটায়নি, তাকে আজ সারা জীবনের জন্য অন্যের বাড়ি চলে যেতে হবে। সত্যি বিষয়টা বেদনাদায়ক, তবে এটাই নিয়ম। রাত প্রায় 11:50 মতো বাজে। সারাকে বিদায় দেওয়ার পর কান্নাকাটির ফলে সকলের মাথা ব্যথা শুরু হলে কোনো রকম মেহমানদের বিদায় দিয়ে সকলে শুয়ে পড়েন। আজও আকাশে পূর্ণিমার চাঁদের দেখা পাওয়া যাচ্ছে। সুব্রতা বেকনিতে দাঁড়িয়ে দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে আছে। এমন সময় হুট করে সাইর তাকে পেছনে থেকে এসে জড়িয়ে ধরে। সে অল্প কেঁপে ওঠে, তবে কোনো রকম প্রতিক্রিয়া দেখায় না। তার এমন চুপ থাকা দেখে সাইর বলে, মন খারাপ এখনো? সারার জন্য মন কেমন করছে? আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। নিশ্চয়ই সারা সেখানে ভালো থাকবে ইনশাআল্লাহ। আমিন। কিছুক্ষণ তাদের মধ্যে নিস্তব্ধতা বিরাজ করে। কিছু সময় এলে সুব্রতা সাইরকে বলে, সাইরা কোথায়? ঘরে ঘুম পাড়িয়ে আসলাম। কথার মাঝে সাইর বারবার সময় দেখছে। তা খেয়াল করে সুব্রতা বলে, কি সমস্যা? বারবার সময় দেখছো কেন? ঠিক তখনই সাইরের ঘড়িতে টিকটিক আওয়াজ করতে থাকে। সাইর সুব্রতার কানের কাছে মুখ নিয়ে হালকা আওয়াজে বলে, চতুর্থ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বউ। তার কথায় সুব্রতার মনে পড়ে আজ তাদের বিবাহ বার্ষিকী। সেই দিন যেদিন তাদের জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। দুজনেই ছিল দুজনের কাছে অনাকাঙ্ক্ষিত। সে মুচকি হেসে সাইরের দিকে ঘুরে তাকে জড়িয়ে ধরে বলে, শুভ বিবাহ বার্ষিকী। মনে আছে এই দিনটির কথা? কিভাবে আমরা একে অন্যকে পেয়েছিলাম তা কি ভোলার মতো? উহুম, আর ভুলতেও চাই না।
তুমি আমার জীবনের সর্বোত্তম উপহার, আল্লাহর দেওয়া সবচেয়ে সুন্দর নেয়ামত। ভালোবাসি সুপ্রফুল, ভালোবাসি আমার মায়াবী বউকে। আমিও ভীষণ ভালোবাসি আমার সাম্রাজ্যকে। তবে আজ চন্দ্র বিলাস করা হোক। হোক। সাইর মুচকি হেসে সুব্রতাকে কোলে তুলে বেকুনিতে থাকা কাউচে বসে পড়ে। একটি অনাকাঙ্ক্ষিতভাবে জুড়ে যাওয়া দম্পতি তাদের মধ্যে এভাবেই মানিয়ে নিতে সক্ষম হয়। তারা কেবল মানিয়েই নেয় না, বরং একে অন্যকে ভালোবাসে গভীরভাবে। এই ছিল সম্পূর্ণ গল্পটি। বয়স 24-25-এর এক মেয়ে এতক্ষণ যাবৎ তার লেখা প্রথম বইয়ের গল্পটি একটি সেমিনারে উপস্থিত সকলকে শোনাচ্ছিল। সে মুক্ত প্রজাপতি ছদ্মনামে লেখনী জগতে বেশ পরিচিতি লাভ করেছে তার লেখা প্রথম উপন্যাসটির মাধ্যমে, যাতে সে গভীরভাবে ফুটিয়ে তুলেছে একটি দম্পতির জীবন, যাদের বিয়ে অনাকাঙ্ক্ষিত ভাবে হলেও পরবর্তীকালে তারা একে অন্যের ভালোবাসায় গভীরভাবে ডুবে গেছিল। তার কথা বলা শেষ হলে উপস্থিত একজন রিপোর্টার তাকে জিজ্ঞেস করেন, আপু, এটা কি কোনো সত্য ঘটনা অবলম্বন করে লেখা? সাইর আর সুব্রতা কি বাস্তবেই আছে নাকি কেবল কাল্পনিক চরিত্র? মেয়েটি কোনো উত্তর দেবার আগেই সেখানে এক 28-29 বছরের যুবক আসে, কোলে 3-4 বছরের একটা বাচ্চা মেয়ে। সে এসেই সেই লেখিকা মেয়েটিকে ডাকে, শুভ্র, তোর আর কতক্ষণ লাগবে? দ্রুত আয়। তার কথায় উপস্থিত সকলে হতভম্ব হয়ে যায়। গল্পের নায়িকাকেও তো শুভ্র ডাকত তার বাড়ির সবাই। তবে কি? মেয়েটি সকলকে বলে উঠে চলে যেতে নিলে অন্য একজন রিপোর্টার তাকে উদ্দেশ্য করে বলেন, আপু, আপনার আসল নামটা? মেয়েটি মুচকি হেসে বলে, আহিয়া আহমেদ সুব্রতা। আর উনি আমার হাসবেন্ড আহনাফ আহমেদ সাইর, সাথে পিচ্চিটা আমাদের মেয়ে আফসানা আহমেদ সাইরা। এবার আসি, হ্যাঁ, অন্য কোনো ইভেন্টে আবার দেখা হবে। ধন্যবাদ। বলেই একটা মুচকি হাসি দিয়ে সেখানে থেকে প্রস্থান করে সুব্রতা। তবে সেখানে রেখে যায় কিছু অবাক সাথে হতভম্ব মানুষ। তবে কি এটা বাস্তব ছিল? কোনো কাহিনী নয়। সুব্রতা সেমিনার হল থেকে বেরিয়ে আসলে সাইর তাকে বলে, এতক্ষণ লাগে তোর? তুই না বললি 2 ঘন্টা? সেখানে 3.5 ঘন্টা পার হয়ে গেছে। সরি গো। মেয়েকে দাও। না, আমার কাছেই থাক। এই অবস্থায় কোলে নিতে হবে না। তবে আজ মায়া তোর কি অবস্থা করবে বলতে পারছি না। আজ হয়তো ভাবি আমাকে মেরে মেরে ভর্তাই বানিয়ে ফেলবে। তারপর একটু ইনোসেন্ট ফেস করে আবার বলে, তুমি বাঁচাবা না আমাকে? আমি কেন বাঁচাতে যাব? তোরে আমি বলছিলাম এত সময় ধরে সেমিনার অ্যাটেন্ড করতে, তাই বলে বাঁচাবা না? আমায় না বাঁচালে তোমার মেয়ে এতিম হয়ে যাবে, সাথে তুমিও বিপত্নিক হয়ে যাবা। তার কথায় সাইর তার মাথায় একটা চাটি দিয়ে বলে, জ্ঞান দেওয়া হলে গাড়িতে ওঠেন ম্যাডাম। সুব্রতা ডান হাত দিয়ে মাথা ডলতে ডলতে তার দিকে অসহায় চোখে চায় আর বলে, কথায় কথায় মাথায় মারো কেন? তুমি জানো আমার গল্পের তুমি কতটা ভদ্র। জি বিবি সাহেবা, জানি। তবে আপনি বাস্তবে আকাম কুকাম করলে একটু মাইর তো পড়বেই নাকি? হুহ। তারপর তারা এসব খুনুসুটি করতে করতেই আহমেদ ভিলার উদ্দেশ্যে রওনা দেয়। আজ আহমেদ ভিলায় রমরমা পরিবেশ বিরাজ করছে। শুভর বৌমার প্রেগন্যান্সির 7 মাস চলছে, তাই সকলে মিলে ছোটখাটো একটা আয়োজন করেছে। আজ সজীব ও সারাও এসেছে তাদের মেয়ে আহিয়ানাকে নিয়ে। সকলেই বেশ খুশি। তেমন বেশি কিছু না, শুধু পরিবারের সদস্যরা সকলে একত্রিত হবে এই যা। মার মামা মামিও চলে এসেছে। মায়া মেয়েটা যেমন শান্ত তেমন চঞ্চল, অর্থাৎ পানির মতো পাত্র ভেদে আকার পরিবর্তন করতে সক্ষম। মেয়েটা খুব কম বয়সেই তার বাবা মাকে হারায়। তারপর থেকে মামার বাড়িতেই তার সব। মামা মামির নিজের কোনো সন্তান না থাকায় তারাও তাকে নিজের মেয়ের মতো বড় করেছে। শুভর বিয়ের জন্য যখন তাকে দেখতে যাওয়া হয় সকলেরই তাকে বেশ মনে ধরে। মেয়েটি শ্যামলা বর্ণের অধিকারিণী, তবে তার মুখেও তার নামের মতো বেশ মায়া জড়িয়ে আছে। সে এই বাড়ির বড়দের সাথে ঠিক যতটা নম্র ব্যবহার করে, ছোটদের সাথে ঠিক ততটাই মিশুক। কেউ প্রথম পরিচয়ে তার সাথে কথা বললে মনে হবে যেন কত বছর ধরে পরিচিত। একদম সাজিদ আহমেদের স্ত্রী অর্থাৎ সাইরের দাদি মার মতো বাহ্যিক ও আন্তরিক স্বভাবেই উনার সাথে মিল খুঁজে পাওয়া যায়। প্রথম দেখায় পছন্দ হয়ে যাওয়ায় 1 সপ্তাহের মাঝে তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়। তারাও বেশ একটি সুখী দম্পতি। 1.5 বছরের সংসারে প্রথমবারের মতো ছোট্ট প্রাণ আসতে চলেছে, এতে তারা ভীষণ খুশি। বেশ অনেকটা সময় এলে সুব্রতারা বাড়ি ফিরে। সুব্রতা আসলে মায়া তার সাথে কোনো কথাই বলে না। সে বুঝে যায় মহারানীর রাগ হয়েছে। অনেক কসরত করে সে তার রাগ ভাঙিয়ে নিজের ঘরে যায় ফ্রেশ হতে। সুব্রতা ফ্রেশ হয়ে বেরোলে দেখে সাইর বিছানায় বসে আছে। তাকে বেরোতে দেখে বলে, এদিকে আয় তো শোনা।
সুব্রতা এগিয়ে যেতে যেতে অসহায় মুখ করে বলে, এ জীবনে কি তোমার মুখে তুমি ডাক শোনার সৌভাগ্য আমার হবে না? সে সাইরের কাছাকাছি গেলে সাইর তাকে টেনে নিজের কোলে বসিয়ে নেয়। আর খোলা চুলের কিছু অংশ নিয়ে আঙুল পেঁচাতে পেঁচাতে বলে, উহুম, তুই ডাক্তার মধ্যে কেমন যেন আদর আদর ভাইব আছে, তাই আমি তো তুই রাখবো। হুহ, আচ্ছা শোন না বউ, বলো, সবাই একসাথে হলে সারপ্রাইজটা দিয়ে দেই। তোমার যখন ইচ্ছা বলো, আমার কোনো আপত্তি নাই। আচ্ছা, বলে সে সুব্রতার ঠোঁটের দিকে এগোতে নেয়। ঠিক তখনই দৌড়াতে দৌড়াতে সায়রা আসে। তাকে দেখে সুব্রতা দ্রুত সায়রের কোল থেকে উঠে যায়। সাইর গিয়ে মেয়েকে কোলে তুলে নিয়ে বলে, এত জোরে দৌড়াচ্ছে কেন আমার আম্মাজান? পড়ে গিয়ে ব্যথা পেতেন তো। আব্বু, জি আম্মু। মামু দাঁতে ডাকে, তোমাদের তোমাদের মামু ডাকে। সাইরা উপর নিচ হ্যাঁ বোধক মাথা নাড়ায়। তারপর তিনজনের নিচে চলে আসে। তাদের আসতে দেখে সকলে সুব্রতাকে জিজ্ঞেস করে, কি রে, সেমিনার কেমন কাটলো? তাদের উত্তরে খানিকটা নাটকীয় ভঙ্গিতে সুব্রতা বলে, মাশাল্লাহ, যে সিনেমাটিকভাবে আমার বিয়ে হচ্ছিল সেই কাহিনী আবার সবার ভালো না লেগে পারে। তার কথায় ড্রয়িং রুম জুড়ে এক প্রকার হাসির রোল পড়ে যায়। মমতা আহমেদ বলেন, যাই বল, তোদের অমন বিয়ে হয়ে কিন্তু ভালোই হয়েছিল নাকি? তা তো হয়েছিল বটে, তবে আমার সারা জীবন একটা আক্ষেপ থেকে যাবে। কিসের? এই যে কাজিনের সাথে বিয়ে হলো আর সে আমাকে তুই ছাড়া ডাকতেই পারে না। সুব্রতার ইনোসেন্ট মুখ করে কথাটি বলা দেখে সকলেই হেসে উঠে আরেক দফা। প্রায় আরো অনেকক্ষণ সকলে মিলে গল্প গুজব করে এক পর্যায়ে সাইদ দাঁড়িয়ে গিয়ে অ্যানাউন্সমেন্ট করার মতো হেটা কোকের ক্যান হাতে নিয়ে সকলের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে গলা খাকারি দেয়। সবাই তার দিকে প্রশ্নাত্মক চোখে চাইলে সে সবাইকে বলে, একটা সুসংবাদ আছে। কি? আসলে? আসলে কি? আসলে? সাবিত তার এমন কাজে অধৈর্য হয়ে বলে, আরে বড় ভাইয়া, কি আসলে আসলে করছো? আসল কথাটা বলো না, তুই আবার চাচ্ছু হবি। তার কথায় সকলে থ হয়ে যায়। তারা কেউ কল্পনাও করেনি আহমেদ ভিলায় একসাথে এত সুখ আসবে। সবাই প্রচন্ড পরিমাণে খুশি হয়। মমতা আহমেদ বলেন, আলহামদুলিল্লাহ। কতদিন চলে? আগে কেন জানাসনি? 2 মাস চলছে। আমরাও আগে বুঝিনি। 1 সপ্তাহ আগে টেস্ট করে শিওর হয়েছি। ভেবেছিলাম মার অনুষ্ঠানে সবাইকে একসাথে বলবো। সবাই বেশ খুশি হয়। কিছুদিন পর এই আহমেদ ভিলায় নতুন প্রাণের আগমন ঘটবে। আহা, তাদের বাড়ির বাচ্চাগুলো কত দ্রুত বড় হয়ে গেল। এখন নাকি তাদেরই বাচ্চা হবে। সুব্রতার তো দ্বিতীয়বার। তারা সকলেই এই সেই নিয়ে গল্প গুজব হাসি খিট্টায় পুনরায় মেতে ওঠে। দোয়া করি তাদের বাড়ির সকলে এভাবেই সুখে থাকুক, খুশি থাকুক। আর আমাদের সমাজের সকল পরিবারের মানুষের যেন যেন আহমেদ পরিবারের সদস্যদের মতো মানসিকতার সঞ্চার ঘটে। সমাপ্ত।